Subscribe now and press the bell icon. Never miss an update. তাহলে একটা ছোট্ট করে একবার বলে নিই, আমরা কি ছিলাম? মূলদ সংখ্যায় ছিলাম তো। মূলদ সংখ্যা ক্লাস 2। ওকে, ডেট কত? 19/1/2024। তাহলে মূলদ সংখ্যা পড়তে গিয়ে আমরা তিনটা টার্ম জেনেছিলাম। এক, যদি আমি টোটাল একটা সংখ্যা নামা ধরি 0 1 2 3 4 5 করে করে অসীম অবধি, এই অসীম মানে সব ধনাত্মক সংখ্যা। আবার এদিকে -1 -2 -3 -4 -5 এরকম করে করে ঋণাত্মক অসীম বা যত নেগেটিভ সংখ্যা, আর মাঝখানে 0। তাহলে আমরা প্রথমে পড়েছিলাম কি? স্বাভাবিক সংখ্যা। 1 থেকে যত ধনাত্মক রাশি আছে সব আমরা পড়েছিলাম কি? স্বাভাবিক সংখ্যা। আমি এস লিখে দিলাম, যেটা আমরা শর্ট করে পড়েছিলাম। 1 থেকে তাহলে আমার 0 কোনোদিন স্বাভাবিক সংখ্যা হবে না, অখণ্ড সংখ্যা করবে। তাহলে আমি 1 থেকে টেনেছিলাম, 1 এর আগেরটা যদি নেই 0, 0 থেকে সমস্ত ধনাত্মক সংখ্যা অখণ্ড সংখ্যা। এবার কি? টোটাল যত আমি সংখ্যা জানি সব যদি আমি মিলিয়ে দিই তাহলে পাবো কি? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। তাহলে পূর্ণ সংখ্যা মানে আমার স্বাভাবিক সংখ্যাও পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যাও পূর্ণ সংখ্যা, সবটা নিয়ে তো 0 যে 0 আমার হচ্ছে পূর্ণ সংখ্যা এবং অখণ্ড সংখ্যা, কারণ 0 থেকে হচ্ছে তো। কিন্তু 0 থেকে একটু ডান দিকে যদি আমি সরে যাই তাহলে আমি কিন্তু সব ধনাত্মক সংখ্যা পাচ্ছি। 0 থেকে একটু সরে যদি আমি 0.00000000 যত ইচ্ছা 0 লিখে যদি 1 ও লিখি, এটাও কিন্তু ধনাত্মক সংখ্যা। আবার 0 থেকে যদি বাম দিকে সরে এসে লিখি 0.000000000001, এটাও কিন্তু নেগেটিভ সংখ্যা। তাহলে আমার পার্টিকুলার 0টা না পজিটিভ না নেগেটিভ, 0 ধনাত্মক বা ঋণাত্মক কোনো সংখ্যাই নয়। ঠিক আছে? 0কে আমরা না বলতে পারি পজিটিভ, না বলতে পারি ঋণাত্মক। 0 মানে তো তার অস্তিত্বই নেই, 0। সেটাকে আমরা ধনাত্মক ধরবো কি ঋণাত্মক ধরবো কি, এইটা হলো মূলদ সংখ্যাটা কি বলেছিলাম? যে সব সংখ্যাকে PQ এর আকারে প্রকাশ করা যায়, যেখানে PQ পূর্ণ সংখ্যা, তাতে PQ এর মান 0 নয়, তাদের মূলদ সংখ্যা বলে। সাবাস। তাহলে আমরা করতে পারি P/Q আকারে যদি লিখতে পারি, এটা 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর হবে কি? PQ আমার পূর্ণ সংখ্যা হতে পারে, মানে ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। এবং 3 নম্বর, যেখানে এই যে কিউর মানটা Q 0 নয়, 0 ছাড়া যা পরের দিন কচুরাটি যাই হোক আমার হবে মূলদ সংখ্যা। তাহলে আমার যদি 1/2 থাকে সেটাও মূলদ সংখ্যা, শুধু যদি 2 থাকে সেটাও মূলদ সংখ্যা। কেন হবে আমি আগের ক্লাসে বলেছি। আচ্ছা, তাহলে আমরা মূলদ সংখ্যা অবধি গিয়ে রয়ে গেছি। ঠিক আছে? আচ্ছা, যে নিজে করি 3.1টা, আচ্ছা আমরা দুটো করার চেষ্টা করি। মধুমিতার বাড়ি পৌঁছানোর পরে, কারণ মূলদ সংখ্যা অবধি আগে তো আমরা করেছি, মানে বলতে গেলে পেজ নম্বর কোথায় আছে? 32। ও নিচে আছে 32, দুই ভাই বোন ধরে আছে। তার মানে 32 এর ওয়েট বেশি তো, তাই তো দুজন মিলে ধরে আছে। আচ্ছা, 32 এর করব কি? সমীকরণ লিখলো, তার মান কি বার করতে বলেছে। তাহলে আমরা সবসময় যেটা করি শেষ থেকে করব, শেষেরটা আশা করি কঠিন থাকবে ওদের মধ্যে। কি আছে? x/4 + 1/2 = হাফ, এটা আছে তো। x/4 + 1/2
1/2 ইকুয়াল টু হাফ। জাস্ট দেখে বলো, উত্তর করো। দেখলেই আমার উত্তর তুমি জানতে পেরে যাবে। যে হাফ প্লাস হাফ যে আছে ওটাকে যদি সমান চিহ্নের যদি মাইনাস তাহলে বলছো x/4 কে যদি এইটাকে আমি এদিকে নিয়ে যাই হাফ মাইনাস হাফ পাবো, কত পেলাম? 0 x/4 সমান 0 পেলাম। তাহলে x/4 সমান 0, x কত? 0/4 0/4। এটা তো এখানে ভাগ আকারে আছে, হ্যাঁ এখানে একটা গুণ আকারে গুণ আকারে হবে। তাহলে 0 গুণিতক 4 সমান 0 তাহলে x এর মান 0 পেলাম। এবার বলো, আচ্ছা সমীকরণগুলো সমাধান করতে বলছে, তাহলে সমীকরণের x এর মান কত পেলাম? 0। মানে এটা তো অতি ইজি ব্যাপার। ওকে, আচ্ছা বাকিগুলো করবে, পরেরটায় চলে আসি। মধুমিতার বাড়ি গিয়ে আমরা খুব মজা করলাম। ধরো কে না বলেছে, দেখেছিল তোমায়? লাগেনি? কেমন বন্ধু তোমার? মেহের অনেকগুলি কার্ড তৈরি করলো, প্রতি কার্ডে সে আলাদা আলাদা মূলদ সংখ্যা লিখলো। লিখুক। এবার টেবিলে সেই কার্ডগুলি উল্টে রাখলো, যাতে কেউ দেখতে না পায়। আমরা ইচ্ছে মতো যে কোনো কার্ড তুলে যোগ বিয়োগ গুণ বা ভাগ করে দেখবো কি ধরনের সংখ্যা পাচ্ছি। মানে মেইনলি এখানে বলতে চাইছে দুটো মূলদ সংখ্যা করলে কি মূলদ পাবো, একটা দুটো মূলদ সংখ্যা বিয়োগ করলে কি মূলদ পাবো, গুণ করলে কি মূলদ পাবো, বা ভাগ করলে মূলদ পাবো কিনা। ঠিক আছে, তাহলে এখানে তুমি তুললে কি -2/3 ও 3/8। তাহলে এটা করেই দেখি, তুমি চেঞ্জ করেও দিতে পারো। ঠিক আছে, আমি এটাই রাখলাম। -2/3 একটা সংখ্যা তুললে, আরেকটা তুললে 3/8। দুটো কি আগে আমাকে দেখতে হবে দুটো মূলদ সংখ্যা কিনা। হ্যাঁ PQ আকারে আছে, তাহলে এটাও PQ আকারে আছে। P পূর্ণ সংখ্যা যেহেতু ঋণাত্মক আছে, -2/3 সমান তো -2/3, একই তো। তাহলে আমার p এর মান -2, q এর মান 3, তাহলে p/q আকারে আছে। pq পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল টু 0 তাহলে এটা আমার পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, এটাও আমার মূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখব প্রথমে যোগ করে এই দুটো আমার, প্রথমে আমরা স্যাটিসফাই হয়ে গেলাম যে এই দুটো আমার মূলদ সংখ্যা। তাহলে এবার আমি 1 নম্বর করব কি, যোগ করে দেখব, প্লাস করে করলে কি পাই। তাহলে -2/3 প্লাস 3/8 কি হবে? কি করা হয়, কি মনে হচ্ছে বলো? বই দেখবে না, বই বন্ধ করো। क्या होगा ना, कुछ तो गड़बड़ है नाকি? আমরা দুটো ভগ্নাংশ যোগ করতে গেলে কি করি? প্রথমে লসাগু করি। কার কার করব? 3 আর 8 এর। তো 3 আর 8 তো 8 তো বড়, এখানে 3 ছোট, তাহলে 8 তো আমার 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে কোনটা একে অপরের দ্বারা বিভাজ্য নয়, তাহলে আমি সরাসরি গুণ করে নেব। বা 3 8 এর এরকম করবে, 1 3 এ 3, 1 8 এ 8, সেই 8 3 এ 24 আর 1 24। তাহলে লসাগু পেয়ে গেলাম 24। তো 24 কে আগে 3 দিয়ে ভাগ করব, যেহেতু এই দুটো আমি গুণ করে পেয়েছি, তাহলে একটা ধরতে গেলে আরেকটাকে ধরে নেব। বা 24 কে 3 দিয়ে ভাগ করব, 8 পাবো। 8 গুণিতক 2 16। শুধু 16 হবে না -16 হবে? কি তাহলে না কি 16 হবে না -16? -16 গুড। যুক্ত চিহ্ন আছে, যুক্ত চিহ্ন দিয়ে দিলাম। 3 3 এ উত্তর কত বলো? -16 প্লাস 9।
-7 হুম -7 -7 -7/24 এটা কি আমি মূলদ সংখ্যা? হ্যাঁ তাহলে আমি যোগ করলে পেলাম, তাহলে দুটো মূলদ সংখ্যা যোগ করলে আমরা মূলদ সংখ্যাই পাবো। এবার বিয়োগ করি, 2 বিয়োগ আমি কি করব, -2/3 -3/8 করব। দুটো সংখ্যাকে বিয়োগ করছি তো, তাহলে এই সংখ্যাটা তো আমার মাইনাস আছেই, মাইনাস থেকে মাইনাস করতাম। এবার তুমি বলবে কেন স্যার আপনারটা শুনতে হবে, কোনো মানে আছে? আমি উল্টোটা করব, এইটাকে a করলাম, এটাকে b করলাম, 3/8 -2/3। কারণ সংখ্যা তো -2/3, তাহলে এইটা থেকে আমি -2/3 কি করলাম, প্লাস না প্লাস তো পরে করব। এটা কেন কি রকম লিখলাম বুঝতে পারলে, কেন ব্র্যাকেট দিলাম? কারণ আমার সংখ্যাটা তো -2/3, তাহলে আমি 3/8 থেকে এটাকে বিয়োগ করব। তাহলে আমি এইটা যদি আমার b হয়, এটা a হয়, b থেকে a বিয়োগ করব, তাহলে এইটার মান তো আমার b, এইটার পুরোটার মান তো a, কি করছি বিয়োগ করব। আমরা কখনোই লিখব না 3/8 -2/3, কারণ এখানে বিয়োগ করছি মানে এটা তখন কি সংখ্যা দাঁড়িয়ে গেল, ধনাত্মক সংখ্যা, কিন্তু আমার সংখ্যা এখানে ঋণাত্মক, তাহলে এটা আমি জীবনে লিখব না এখান থেকে, ঠিক আছে? তাহলে আমরা b/a করতে পারি বা a b a করতে পারি, a b দুটোই করি, দুটো করলাম, পেলাম কত, সেই 24 পেলাম। তাহলে 3 8 এ 24, 8 2 এ 16, -16 তো, এখানে মাইনাস সাইন আছে, মাইনাস সাইন দিলাম। 8 3 এ 24, 3 3 এ 9 তাহলে -16 -9 কত? দুটো যদি একই সংখ্যা থাকে আমরা কি করব বলেছিলাম, -25 -25। গুড। দুটো যদি একই সংখ্যা থাকে আমরা যোগ করে দেব, মাইনাস সাইনটা লিখে দেব। তাহলে এটা আমার মূলদ সংখ্যা, হ্যাঁ গুড। তাহলে এটা, তাহলে আমি কি করলাম, দুটো মূলদ সংখ্যা যোগ করলে মূলদ পাচ্ছি, বিয়োগ করলে বিয়োগের একটা করে দেখলাম আমি পাচ্ছি। এবার এইটা করে দেখি, তাহলে এইটাকে লিখবো কি, 3/8 মাইনাস মাইনাস গুণ করলে কি হয়, গুণ করলে প্লাস প্লাস। কেন, আমরা দেখেছি দুটো সমান চিহ্ন গুণ করলে সবসময় প্লাস পাবো, আর অসমান চিহ্ন গুণ করলে মাইনাস পাবো। তাহলে দুটো সমান চিহ্ন গুণ করছি তো ব্র্যাকেট তুলে দিচ্ছি বলে আমি গুণ করে লিখতে হবে। তাহলে মাইনাস মাইনাস প্লাস পেলাম কত, 2/3। তাহলে 8 আর 3 এ 24 তো পেলাম, 8 3 এ 24, 3 3 এ 9, যুক্ত চিহ্ন, 3 8 এ 24, 8 2 এ 16, 16 আর 9 যোগ করলেও 25, 25/24। তাহলে এটাও আমার মূলদ সংখ্যা। তার মানে পেলাম যোগ, দুটো মূলদ সংখ্যা যোগ করি বা বিয়োগ করি আমরা অলওয়েজ মূলদ সংখ্যা পাবো। আচ্ছা 3 নম্বরে আসি, গুণ করব, ঠিক আছে? তাহলে আমি পাচ্ছি -2/3 গুণিতক 3/8। এটা গুণ করার কি আছে, 3 8 এ 24 হলো, হর হর সব গুণ হয়ে যাবে, 3 2 এ 6, মাইনাস চিহ্ন আছে বলে মাইনাস চিহ্ন। এটাও আমার মূলদ সংখ্যা, তাহলে দুটোকে আমি গুণ করলে মূলদ সংখ্যা পাবো। এবার ভাগ ভাগ করে দেখতে হবে তো, আচ্ছা এখানে না লিখে নিচেই লিখলাম, ভাগ করলাম, -2/3 ভাজিত 3/8। এখানে ব্র্যাকেট দিতেও পারি নাও দিতে পারি, কারণ এই সংখ্যাটা আমার ধনাত্মক তো। তাহলে এটা কি হবে, -2/3 ভাগটাকে যদি আমি গুণ আকারে করতে চাই, হয় এইটার মানে হবে বড় সাইন দিয়ে 3/8 ভাগ করলাম তো, -2/3 কে 3/8 ভাগ করলাম। ভাগকে গুণ করতে গেলে কি করব, -2/3 গুণিতক 8/3 করব তো, হ্যাঁ এটা উল্টে যায় তো, জানো তো? তাহলে কি করব,
2 8 16 বাই 3 3 9। ঠিক আছে? এই মাইনাস সাইনটা কি লিখা করতে গেছে নাকি? এই যে মাইনাস চিহ্নটা, এটা যদি আমার উত্তর ঠিক হয়, এ বলবে আমি কি টকে দাদু আমায় বাদ দিলে কেন, তো আমাকে মাইনাস লিখতে হবে। ঠিক তো? এই জিনিসগুলো ভুল করবে না পরীক্ষায়। বা যদি আমি উল্টে দিই 3/8 ভাজিত -2/3, দুটো চিহ্ন পাশাপাশি বসবে না? অবভিয়াসলি গুড, ব্র্যাকেট দেবো। তাহলে 3/8 বাই -2/3 সমান 3/8 গুণিত -3/2। মাইনাস আগে লেখো নিচে লেখো একই ব্যাপার। -2 মানে কিন্তু -1/2 মানে -1/-2 মাইনাস। ঠিক আছে? তাহলে 8 দিয়ে কত হলো? 3 3 9 মাইনাস। তাহলে আমার যেভাবেই করি না কেন এটাও আমার মূলদ সংখ্যা। p/q আকারে আছে, 16 9 পূর্ণ সংখ্যা এবং 9 not equal to 0। এটা জাস্ট উল্টে গেল। ঠিক আছে? তাহলে আমরা পেলাম কি, দুটো মূলদ সংখ্যাকে আমি যোগ বিয়োগ গুণ ভাগ ঘোড়াটি কচুরাটি করব না, এই চারটেই করব। যাই করি না কেন মূলদ সংখ্যাই পাবো। ওকে, তাহলে সেই ছোট খাতাটায় লিখে নাও এটা। যে দুটো মূলদ সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করলে সব সময় মূলদ সংখ্যাই পাবো। ঠিক আছে? আচ্ছা, বইটা পড়ো। তাহলে আমরা 33 নম্বর সংখ্যাটা দেখেছিলাম। দেখেছিলাম তো? 33 নম্বর পেজটা আমি দেখেছি। আচ্ছা, আমার কথা যদি বলি একটা জিনিস, এখানে আমরা যে আগের অঙ্কটা করেছিলাম x এর মান কত পেয়েছিলাম? 0। x এর মান 0 পেয়েছিলাম তো। 0 কি আমাদের মূলদ সংখ্যা? না। না। কেন নয়? আর হ্যাঁ তো কেন হ্যাঁ না বলে দিলে তো হবে না। অখণ্ড সংখ্যা 0। 0 তো অখণ্ড সংখ্যা। 0 কি পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে না? হ্যাঁ পড়ে। তাহলে আমি 0 কে তো লিখতে পারি 0/1, কারণ 1 0 0 তো। 0 কে 1 দিয়ে ভাগ করলে 1 শূন্যেই তো 0 পাবো। 0 ছাড়া যদি আমি এখানে 1 করে দেই তাহলে 1 1 এ তো 1 পেয়ে যাব। তাহলে আমাকে 1 কে 0 দিয়েই যদি গুণ করি তবেই 0 পাবো। 0 ছাড়া অন্য কোনো জিনিস দিয়ে গুণ করলে কিন্তু আমি 0 পাবো না। তাহলে আমি 0 কে 1 লিখতেই পারি 0/1। তাহলে এটা p/q আকারে আছে, যেখানে p এর মান 0 বাদ দাও। 0 তো আমার পূর্ণ সংখ্যা, তো মাইনাস থেকে মাইনাস সব ঋণাত্মক সংখ্যা নেবে, 0 নেবে এবং সব ধনাত্মক। তাহলে আমার 0 অখণ্ড সংখ্যা এবং পূর্ণ সংখ্যা। তাহলে আমার 0 পূর্ণ সংখ্যা, 1 তো নিজে পূর্ণ সংখ্যা। ঠিক? তাহলে আমরা p/q আকারেও প্রকাশ করতে পারছি, দুটো পূর্ণ সংখ্যাও হচ্ছে এবং 1 0 সমানও নয়। তাহলে 0 একটা মূলদ সংখ্যা। ঠিক কি না? এবার তুমি বলবে আচ্ছা স্যার সব তো মূলদ সংখ্যা, আমরা একটু আগে করলাম দুটো মূলদ সংখ্যার ভাগফল আমরা 0 বার করেছি,
এবং জানলাম জিরো নিজে একটা মূলদ সংখ্যা। আমি এবার আমি লিখছি, কথায় বলছি 5/7 ভাজিত বা, এটা একটা মূলদ সংখ্যা, হ্যাঁ জিরো তো নিজে একটা মূলদ সংখ্যা। তাহলে এই দুটো সংখ্যাকে আমি এবার করব কি ভাগ। কারণ আগে দেখলাম দুটো মূলদ সংখ্যার ভাগফল মূলদ। আচ্ছা, তার মানে আমি এটাকে লিখতে পারি 5/7/0। কোন সংখ্যাকে যদি আমি জিরো দিয়ে ভাগ করি, ভাগফল কি? জিরো। আমি এখানে 5/7 ধরেছি তো, ধরে নাও আমি এটাকে ধরেছি 5। কথায় যদি 5 আর 0 হতো, 5 কে তো 5/1 করতে পারি, 0 তো 0/1 করতে পারি। তাহলে 5 ও আমার মূলদ সংখ্যা, কারণ 5 পূর্ণ সংখ্যা তো, 1 ও পূর্ণ সংখ্যা, p/q আকারে লেখা যাচ্ছে এবং q not equal to 0, যেটা আগের ক্লাসে বলেছিলাম। সমস্ত অখণ্ড সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা সবই মূলদ সংখ্যা। তাহলে 5 কেও লিখতে পারি এইভাবে, 0 কেও তো এইভাবে লিখতে পারি। তাহলে আমি যদি ভাগ করি 5/0, তাহলে আমি লব কে মাঝে রাখবো, 0 কে মাঝখানে, 0 0 0 হয়, 0 1 0 হয়, 0 25 তো 0। তাহলে আমি কোনো একটা ভাগ শেষ পাবো না, 0 পাবো, 1 পাবো, 2 পাবো, 3 পাবো, 4 পাবো, যাই করি 0 পাবো। আমি তো জীবনে 5 পাবো না। আমি যদি আবার 5 কে 0 দিয়ে ভাগ করে এখানে যদি আমি 3 কোটি লিখি, তাও তো 0 পাবো। তার মানে এই ভাগের কোনো সমাধান জীবনে হবে না। তাহলে এইরকম জিনিসকে কি বলবো? অসংজ্ঞাত বা আনডিফাইন্ড। ঠিক আছে? আনডিফাইন্ড মানে কোনো ডিফাইন করা যাবে না, বা বলতে পারে তার মানে ভাগশেষ কি অসীম অবধি হবে, মানে অসীম অবধি যে কোনো সংখ্যায় লিখি না কেন আমার অঙ্কের উত্তর ঠিক। তার মানে পার্টিকুলারলি তো বলতে পারবো না যে এই উত্তরটাই এইটা, বলতে পারবো জীবনে? আমি 5 কে কেন এখানে যদি আমি 15 লিখে দিই, যাই সংখ্যা দেই না কেন 0 দিয়ে যদি ভাগ করি, পার্টিকুলারলি বা ডিফাইন করে বলতে পারবো না এর উত্তর এইটাই। যেমন যদি আমি 15 কে 3 দিয়ে ভাগ করি, 3 5 এ 15 তো, তার মানে যদি 15/3 করি, আমরা এখানে ডিফাইন করে দিলাম এর উত্তর 5ই হবে। 5 ছাড়া আর জীবনে কিছু হতে পারবে না। ঠিক আছে তো? তাহলে এরকম আমরা এই অঙ্কের ক্ষেত্রে যদি কোনো সংখ্যাকে আমরা 0 দিয়ে ভাগ করি, আমরা ডিফাইন বা ডেফিনেটলি বলতে পারবো না উত্তর এইটাই, জোর দিয়ে তো বলতে পারবো না। তুমি 0 বললেও উত্তর ঠিক, 1 লিখলেও উত্তর ঠিক, 25 লিখলেও উত্তর ঠিক, 3 কোটি লিখলেও উত্তর ঠিক। তাহলে কোনো সংখ্যাকে যদি আমরা 0 দিয়ে ভাগ করি, তা সেটা হয়ে যাবে কি আনডিফাইন্ড। ঠিক তো? হ্যাঁ, আমরা কি জেনেছিলাম? কোন সংখ্যা যদি রুট দিয়ে থাকে, বলেছিলাম কি না, তাহলে সেটা আমার পূর্ণ সংখ্যায় পড়ছে না। তার মানে যদি আমি এখানে 5 লিখি, এখানে 0 লিখি, আমি যদি 0 1 কে বা 0 3 এ যদি 0 করি, ভাগশেষ তো সেই 5 রয়ে যাচ্ছে। আমি এরপরে 0 4 এ 0 করলাম, এর আবার তো 5 রইল, 0 √2 এও তো 0, 0 সঙ্গে যাই গুণ করি 0 তো, তাহলে আমার ভাগশেষে √2 চলে এলো একটা, তাহলে এটা তো আমার পূর্ণ সংখ্যা হলো না। যদি আমি এইখানে ছেড়ে দেই, হাল ছেড়ে দেই, তাহলে এক তো আমি কোনোদিন ভাগশেষ বা ভাগ শেষ করতে পারবো না, কিন্তু ভাগফলে √2 চলে এলো, রুট, মানে এটা একটা পূর্ণ সংখ্যা হলো না। পূর্ণ সংখ্যাই যদি আমি না পাই, যে কোনো একটা যদি পূর্ণ সংখ্যা না হয়, তাহলে তাকে মূলদ সংখ্যা বলতেই পারবো না। এক তো উত্তর পাবো না এবং তাকে পূর্ণ সংখ্যা বলতে পারবো না। তার মানে কি হলো, ব্যাপারটা দাঁড়ালো কি বলো দেখি? তাহলে আমি এখানে কি পেলাম? দুটো মূলদ সংখ্যা পেলেও কিন্তু এর ভাগফল মূলদ হবে না। আরো সোজা কথা, এই 5 আরো সহজ বলে 5/7 কে এর মান তো কি, কিউর মান কি 0,
তা যদি আমি পি বাই কিউ আকারে লিখতে চাই তাহলে লিখবো কি 5/7 বাই 0। তাহলে এটা পি হয়, এর মান তো 0 না। পি কিউ মান তো 0 হয়ে যাচ্ছে। তাহলে আমি এটা দেখেই তো বলতে পারবো আমার এই সংখ্যাটা আমার মূলদ হচ্ছে না। তাহলে এর নিচে স্টার মার্ক দিয়ে লেখো দুটো সংখ্যার দুটো মূলদ সংখ্যার ভাগফল তো আমরা লিখেছি 0 হবে, মূলদ সংখ্যা হবে। তাহলে আরেকটা লেখো দুটো মূলদ সংখ্যার ভাগফল সবসময় 0 হবে যদি না তাকে 0 দিয়ে ভাগ করা হয়। কারণ 0 দিয়ে ভাগ করলে তো সে অমূলদ হয়ে যাচ্ছে নাকি, মূলদ তো আর হচ্ছে না। দুটো মূলদ সংখ্যা ভাগফল সবসময় মূলদ সংখ্যা হবে যদি না তাকে 0 দিয়ে ভাগ করা হয়। ঠিক আছে, তাই আমরা 32 নম্বর পেজ পড়লাম। এটা কেন মূলদ হবে না বুঝতে পেরেছো তো? কারণ 0 দিয়ে ভাগ করলে তো সেটা অমূলদ হয়ে যাচ্ছে, বা মূলদের সব কন্ডিশন গুলো সেটা ব্রেক করে ফেললো, পালন করলো না। ক্লিয়ার না? কথা ডাউট আছে বলো? ক্লিয়ার, গুড। এরপরে 33 নম্বর পেজটা দেখো। তাহলে 32 নম্বর পেজের শেষে একটা উদাহরণ তোমাদের করতে দিয়েছে, করবে ওটা। 33 নম্বরে ওইগুলোই আছে, 5 আর 8 যোগ করলো, দুটো পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ, ওই নানা রকম সংখ্যা দিয়েছে, করতে পারবে? আচ্ছা, তার মানে আমি তাহলে কি শিখলাম? যে পরের লাইনটা লিখেছে দেখো, মাঝামাঝি পেজে এ ও বি মূলদ সংখ্যা হলে a প্লাস বি, তাহলে কি সংখ্যা হবে? পরের পেজের ওপরটা তো করতে পারবে। দুটো সংখ্যা দিয়েছে 5 8, তার যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবে। সংখ্যা দিয়েছে 7 9, যোগ বিয়োগ গুণ ভাগ করে জানতে পারবে মূলদ কি মূলদ নয়। এখানে কোনো সংখ্যা নেই, তুমি তোমার মতো লিখে করবে 3 নম্বরটা, যা সংখ্যা নিয়ে করতে পারো তোমার মতো। তার মানে কি বুঝলাম? a ও b মূলদ সংখ্যা হলে a প্লাস b কি হবে? এটা হ্যাঁ, a এবং b দুটো সংখ্যা, দুটো সংখ্যা যদি মূলদ সংখ্যা হয় তাহলে যদি আমি যোগ করি কি পাবো? মূলদ সংখ্যা। তাহলে আমি অবভিয়াসলি দুটো মূলদ দেখলাম তো, যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি মূলদ পাবো, শুধু ভাগের শেষেরটা 0 না হলেই হলো, কিউ 0 না হলেই হলো। ঠিক আছে, তাহলে a মাইনাস b বা b মাইনাস a মূলদ সংখ্যা আমরা করে দেখেছি। 3 বা -2/3 -3/8 ও করেছিলাম, আবার 3/8 থেকে -2/3 ও বিয়োগ করেছিলাম, তাহলে এটাও মূলদ পাবো। কিন্তু a মাইনাস b সর্বদা মূলদ সংখ্যা যখন b নট ইকুয়াল টু 0 হবে, কারণ 0 হলে তো আমরা মূলদ পেলাম না। আচ্ছা, এবার বলছে কি যে কোনো মূলদ সংখ্যা ডান দিক বাম দিকে শূন্য যোগ বিয়োগ করে দেখব। ঠিক আছে, তাহলে একটা মূলদ সংখ্যা বলো, তুমি তোমার মতো বলো। 5/7 5/7 তো। এর আবার কি করব? ডান দিক বাম দিকে শূন্য যোগ করব। তাহলে 5/7 বাম দিকে 0, কোন সংখ্যার সঙ্গে 0 গুণ করলে কি পাবো? 0। 5 এর সঙ্গে 0 যোগ করলে 0 পাবো না, 5 পাবো। তাহলে যে কোনো সংখ্যার সঙ্গে 0 যোগ করলে তো সেটাই পাবো। তাহলে এটা যদি আমার মূলদ হয় এটাও মূলদ হবে, কারণ 0 কেও 0/1 করতে পারি, কিন্তু মানে তো 0ই। আবার 5/7 এর ডান দিকে 0 যোগ করলে কি হবে? সেই 5/7। তোমাকে 5টা আম দিয়েছি, তারপরে 0টা আম দিলাম, কটা আম? সেই 5টাই তো থাকবে। তাহলে আমি ডান দিক বাম দিক যাই যেখানে শূন্য যোগ বা বিয়োগ করি, সেই সংখ্যাই তোমার কাছে 5টা আম আছে, আমি 0টা আম নিয়ে নিলাম, এ কথার কোনো মানে আছে? তাহলে তো 5টাই তো পড়ে রইলো আমার কাছে। তারপরে ডান দিক বাম দিক যাই শূন্য যোগ করি না কেন, সেই সংখ্যাই পাবো। সেই সংখ্যাই থাকবে। এবার বলছে কি
এক গুণ করব, ঠিক আছে? তাহলে আমার 5/7 আছে, বাম দিকে এক গুণ করলাম, মানে কি এই তো 5/7, হ্যাঁ, আবার 5/7 আছে, গুণিতক এক করলাম, সেই একই। সেই একই পাবো তো। তাহলে আমার শূন্য যোগ করি বা এক গুণ করি, আমার কোনো পার্থক্য হবে না। হুম, তার মানে যেটা ছিল সেটাই পাচ্ছি। এটা যদি মূলদ সংখ্যা থাকে এটাও মূলদ সংখ্যা হবে। আমি যদি এরকম করে দিতাম 0 + √2, তাহলে আমি এটা তো আমার অমূলদ হয়ে যাচ্ছে, তাহলে এটাও আমি মূলদ পেতাম না। তার মানে মূলদ সংখ্যার সঙ্গে আমি শূন্য যোগ করি বা এক গুণ করি, যদি এটা মূলদ সংখ্যা হয় এটাও মূলদ সংখ্যা পাবো। ক্লিয়ার? গুড। তাহলে 0 প্লাস যে কোনো মূলদ সংখ্যা সমান ওই সংখ্যা প্লাস 0। এখানে এইটা খুব গুরুত্বপূর্ণ, এটা যদি মূলদ সংখ্যা হয় কিনা। 0 প্লাস মূলদ সংখ্যা ইকুয়াল টু মূলদ সংখ্যা, এটাও একই ব্যাপার। মূলদ সংখ্যা গুণিতক 1 সমান মূলদ সংখ্যা। তাহলে আমাকে মূলদ সংখ্যাটা বলতে হবে। 0 প্লাস সেই সংখ্যা ইকুয়াল টু কিন্তু মূলদ সংখ্যা নয়। আমরা কখনোই বলতে পারবো না 0 প্লাস সংখ্যা, বুঝলে, সমান মূলদ বলতে পারবো না। কারণ সংখ্যা বলতে আমি √2 কেও বোঝাতে পারি। তাহলে 0 প্লাস √2 কি করে মূলদ সংখ্যা পাবো? পারবো না, এটা আমি বলতে পারবো না, সমান হবে না। ঠিক আছে? এবার কি করছি, 0 আর 0 দিয়ে গুণ করছি। তার মানে আমার কি দাঁড়ালো, 0 গুণিতক 5/7 সমান কত? 5/7। আব্বাস, না, হাততালি দেবো না কি দেবো বলো? কোন সংখ্যাটা 0 দিয়ে গুণ করলে কি পাবো? 0 পাবো। তাহলে 5/7 চলে আসছে কেন? যোগ আর গুণ কি চিহ্ন আছে দেখো, এটা 0, 0 কি মূলদ সংখ্যা? হ্যাঁ, তাহলে আমি যদি 0 সঙ্গে কোনো মূলদ সংখ্যা গুণ করি মূলদ সংখ্যা পাবো। আমি এরকমও লিখলে কি পার্থক্য বুঝবে? কোন সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে তো 0ই পাবো। তুমি ডান দিকে রাখো বাম দিকে রাখো, তাহলে আমি এখানে মূলদ সংখ্যাকে 0 যেদিকেই রাখি না কেন মূলদ সংখ্যা পাবো, ঠিক তো? কিন্তু যদি আমি ভাগ করতে যাই 0 দিয়ে তাহলে পাবো না। ওকে, আচ্ছা, 33 নম্বর পেজটা ক্লিয়ার না ক্লিয়ার নয়? ক্লিয়ার। আচ্ছা, এবার না 33 না 34 ক্লিয়ার তো? তাহলে আমরা 35 এ আছি। আচ্ছা, আর কটা পেজ আছে? তিনটে পেজ, আরেকটা ক্লাসের সম্পর্ক দেখি শেষ হয়ে যাবে। তাহলে ওটাই আবার নিয়েছে, আবার ওদিকও অন্য কোনো মূলদ সংখ্যাকে 0 দিয়ে গুণ করে সেই একই 0ই পাবে তো। ঠিক আছে, এবার 5/7 6/11 কে যোগ। আচ্ছা, 35 নম্বর পেজটা কি বলছে? এইগুলো শুধু পেজ বাড়ানো, কোনো মানে আছে বলো দেখি? 35 নম্বর পেজটা যখন আমি বলবো তুমি বলবে তো ফাউ টাইম নষ্ট করছে আমাদের। এখানে বলছে কি যে বড় বক্সটা দিয়েছে 3-4টা করে, ভাববে কি নাই কি পুরো পেজ ভরে দিয়েছে। প্রথম সংখ্যা বলছে কি 5/7, কালি দিয়ে দিতে সারাদিনে যা না খাইয়ে তার থেকে তো বেশি কালি খাচ্ছে। কালি কিনতে কিনতে তো গরিব হয়ে যাবো। হাট থেকে এতেই হয়ে গেল। যা দেখা যাচ্ছে পুরো ওইটাই ঢেলে দিতে হবে। ঠিক আছে, দুটো সংখ্যা দিল, আর বাবা 5/7 দিয়েছে, আরেকটা কি দিয়েছে 6/11 তো। প্রথমে বলছে দুটাকে যোগ করে, আরে এ প্রমাণ করতে কি বলছে 5/7 যুক্ত 6/11,
এইটা কি 6-11 যুক্ত 5-এর সাথে সমান? এইটা জানতে চাইছে। আরে আমি যদি 2 প্লাস 3 করে 5 পাই, তো 3 প্লাস 2 করলে কি 5 পাবো না? এই দুটোকে তো গুণ করছি, আগে করি পরে করি পরের ব্যাপার, একই তো উত্তর পাবো। তাহলে 5-এর 7 6-এর 11 ইকুয়াল টু 6-এর 11 5-এর 7 পাবো, যোগ করলে দেখাই যাবে, ঠিক তো? তার মানে কি বলছে কি a প্লাস b ইকুয়াল টু b প্লাস a। বিশাল বড় একটা কথা বলে দিল, তার জন্য বইয়ের এখন 2 ইঞ্চি পাতা নষ্ট করে দিল লিখে, ঠিক আছে? আচ্ছা, এইটা যে বললো এইখানে জানার বিষয় কি, এই যে a প্লাস b কে আমরা b প্লাস a করতে পারি, তাহলে আমার ছিল এইভাবে, প্রথম জায়গায় ছিল a, দ্বিতীয় জায়গায় ছিল b, আমরা কি করে নিলাম, প্রথম জায়গায় b করে নিলাম, দ্বিতীয় জায়গায় a, মানে এই জিনিসটা এখানে গেল, এই জিনিসটা এখানে গেল। ধরো তোমার হাতে দুটো আম আছে, আমার হাতে দুটো কমলা লেবু আছে, তুমি বললে আমি আম খাই না আর আমি কমলা লেবু খাই না, তাহলে তুমি আমাকে আম দিয়ে দিলে, তুমি কমলা লেবু নিয়ে নিলে, তাহলে আমরা কি করলাম, বিনিময় করে নিলাম। যেটা আগের সমাজে ছিল, আগে তো টাকা পয়সা ছিল না, আগে ছিল বিনিময় কথা। ধরো আমি হচ্ছে মাটির হাঁড়ি বানাই, তুমি ধান চাষ করো, তুমি কি করলে, আমি তোমাকে 4টা হাঁড়ি দিয়ে দিলাম, তুমি তার পরিবর্তে বা তার বিনিময়ে কিছু ধান আমায় দিয়ে দিলে। আগে টাকা পয়সা ছিল না, পুরানো দিনে এরকম বিনিময় কথা চলতো, ঠিক আছে? আজকেও আমরা বিনিময় কথাতেই চলি, কিন্তু টাকা দিয়ে। আমি তোমার কাছ থেকে মাছ নেব, বিনিময় তুমি কি পাবে, টাকা পাবে, মানে এক হাত লো এক হাত দো, বিনিময়। তাহলে এ এখানে গেল, তার জায়গায় এ চলে এলো, তাহলে এর বিনিময় বি এলো, বির বিনিময় এ গেল, তাহলে এই কথাটাকে আমরা বলবো, বা এই নিয়মটাকে বিনিময়, ঠিক আছে? এই একটা টার্ম পেলাম, ওকে? আচ্ছা, 2 নম্বর কি, বিয়োগ। আচ্ছা, এটা আমরা যোগ করে দেখি। আমি একটা কথা বলছি, যাই হোক, আমি 5-এর 7 6-11 যাব না, এ তো ভগ্নাংশে আছে, আমার অনেক টাইম নেবে। আমি যে উদাহরণ নিয়েছি 2-এর 3 3-এর 2, মানে আমি সংখ্যা নিয়েছি 2 আর 3, আমরা এটা নিয়েই করব। যদি এটা হতে পারে এটাও হবে, এটাও তো মূলদ সংখ্যা, তার মানে আমি যোগের ক্ষেত্রে দেখলাম আমার বিনিময় প্রথা মানে 1 হচ্ছে, দুটোই তো 1। এবার আমি আসবো বিয়োগে, তাহলে যোগের ক্ষেত্রে বিনিময় কথা চলছে, বিয়োগের ক্ষেত্রে দেখি 2 আর 3, তো 2 - 3 সমান কত, 1, আর 3 - 2, 2 - 3 করলো 1, 3 - 2 করলো 1। 2 - 3 কি বলেছিলাম, 2 মানে তো প্লাস 2, ও মাইনাস, তাহলে দুটো তো সংখ্যা আলাদা, দুটোতে চিহ্ন আলাদা হচ্ছে, আলাদা চিহ্ন মানে যেটা বড় তার চিহ্নটা আগে বসিয়ে দেবো, দিয়ে 3 বিয়োগ করতে বলছে, তো বিয়োগ মানে 3 - 2 1 করে দেবো। যদি 0 হয়, 1 হয়, 2 হয়, 3 হয়, এটা যদি -1 হয়, -2 হয়, -3 হয়, তাহলে +2 গেল, তো এটা 0, তো 0 থেকে +2 মানে এখানে এলো ডান দিকে, -3 মানে পিছিয়ে আসবে, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, 3 ঘর মানে কি, -1, ঠিক তো? তাহলে এটা হলো আমার -1। তাহলে দুটো মূলদ সংখ্যা যোগের ক্ষেত্রে একই উত্তর পাচ্ছি তো, কিন্তু বিয়োগের ক্ষেত্রে কি একই উত্তর পেলাম না, তার মানে দুটো মূলদ সংখ্যা বিয়োগের সময় বিনিময় প্রথা মানবে না, শিওর। কোন একটা বিনিময় করলাম তো, 2 3 কে 2 - 3 ঘুরিয়ে লিখলাম 3 - 2, উত্তর তো একই পেলাম না। 1 মানে আমার তুমি দাঁড়িয়ে আছো এইখানে, -1 মানে তুমি দাঁড়িয়ে আছো এইখানে, তো -1 আর 1 এর মাঝখানে 2 ঘরের পার্থক্য, তাহলে একই জায়গায় নেই তো তুমি, না বুঝতে পারলে না?
কোন জায়গায় ডাউট হচ্ছে বলো? ডাউট হওয়া ভালো। কোন জায়গায় ডাউট হচ্ছে বলো? ওই যে প্লাস মাইনাস এই জায়গাটা ঠিক আছে, আবার বলে দিচ্ছি আমি। এইখানে দেখো, আমার নরমাল যে সংখ্যা বা পূর্ণ সংখ্যা যেগুলো বলেছি, বা নরমাল সংখ্যা, ধনাত্মক সংখ্যা হয়, ঋণাত্মক সংখ্যা হয়, তো তার মানে কি আমি যেটা লাইন টানিয়ে এরকম ধরলাম, এটাকে তো জিরো ধরেছি, তাহলে এর পরে যা আছে সব ধনাত্মক, এর এদিকে যা আছে ঋণাত্মক। তো না দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছি। তার মানে জিরোর পরে আমি যদি এখানে 1 2 3 4 করে 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 অসীম অবধি ধনাত্মক সংখ্যা লিখতে পারি। হ্যাঁ। জিরোর কম আসছে মানে -1 -2 -3 -4 এরকম করে করে মাইনাস অসীম অবধি সংখ্যা লিখতে পারি। -5 কোটি, -183 লক্ষ 5 কোটি লিখতে পারি। তো তার মানে আমি করেছিলাম কি, প্রথমে আমি করি কি বোঝার জন্য 3 - 2, ঠিক তো? 3 মানে কি, আমার এটা তো কিছু চিহ্ন নেই মানে প্লাস প্লাস, তাহলে আমি প্রথমে 3 তে যাই, 1 2 3 3 এ এলাম, এটা 3 তো। -2 মানে যতটা ডান দিকে গেছিলাম, মাইনাস মানে আমি পিছিয়ে আসবো, বিয়োগ হচ্ছে। তাহলে এইখান থেকে 2 ঘর আমাকে পিছাতে বলেছে, আমি ছিলাম 3 এ, 1 ঘর 2 ঘর, তাহলে আমি এসে দাঁড়ালাম কোথায়? মাইনাস প্লাস 1 এ দাঁড়িয়েছি। এবার আরেকটা বস্তু কি, তাহলে আমার বিনিময় প্রথা দেখি। বিনিময় প্রথা মানে কি, 2 3 কে যোগ করার সময় করেছিলাম কি 2 + 3, আর বিনিময় করে পেলাম 3 + 2, বিনিময় পেলাম। তাহলে এখানে করব কি, মাইনাস 3 - 2 করেছিলাম, ঘুরিয়ে দিলে কি পাবো? -2 বা 2 - 3, -2 + 3 এরকম হবে তো ঘুরিয়ে দিলে, বা যদি আমি মাইনাস কমন নিয়ে নেই 2 - 3 পাবো তো। না বুঝলে না ব্যাপারটা? সোজা কথা, বিনিময় মানে এই যে 2 3 আছে তো, দুটোকে আমরা একটাকে আরেকটা দ্বারা একটাকে আরেকটা থেকে বিয়োগ করব। তার মানে যেমন আমরা করেছিলাম এখানে 2 আর 3 আছে, প্রথমে 2 লিখব, পরে 3 লিখব যোগের ক্ষেত্রে। এইটাকে বিনিময় করে দিলে আগে 3 লিখব, যোগ করব 2 কে, মানে এইটাকে একবার আগে লিখব, আবার এইটাকে একবার আগে লিখব, তবে তো দেখতে গেলে বিনিময় হচ্ছে। এটা যদি এরকম থাকে ঘুরে যাচ্ছে, তার মানে 2 আর 3 কে যখন আমরা বিয়োগ করতে যাব, একবার 2 কে আগে লিখব, একবার 3 কে আগে লিখব। তার মানে যখন 3 কে আগে লিখছি 3 - 2, আবার যখন ঘুরিয়ে লিখব 2 - 3 করব, না লিখব না? ঠিক তো? তাহলে 3 - 2 যখন করলাম, 3 ঘর এলাম, 2 ঘর পিছিয়ে গেলাম, তাহলে আমি রইলাম 1 এ, ঠিক তো? মানে 3টে সিঁড়ি চড়লে 2টো সিঁড়ি নেমে এলে, তাহলে একটা সিঁড়িতে তুমি চড়ে রইলে। এবার কি 2 - 3 করব। 2 - 3 মানে প্রথমে 2 ঘর যাব, প্লাস মানে যাব, -3 মানে 3 ঘর এবার নেমে আসবে, তাহলে 1 ঘর, এইখান থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর, তো তুমি দাঁড়ালে কোথায়? -1। তাহলে তুমি একবার দাঁড়াচ্ছ 1 এর ঘরে, আরেকবার দাঁড়াচ্ছ -1 এ। তাহলে আমি যদি দুটো জিনিস করি, দুটো তো আলাদা আলাদা মান পাচ্ছি, কিন্তু যোগের ক্ষেত্রে পেয়েছিলাম কি 2 + 3। 2 + 3 মানে প্রথমে 2 ঘর গেলাম, +3 মানে আরো 3 ঘর গেলাম। যদি এটাকে আমি 5 করি, তাহলে 2 ঘর গেলাম, তারপরে আরো 3 ঘর গেলাম, যোগ করছি তো। তাহলে আমি দাঁড়ালাম কোথায়? 5 এ। এবার আমি 3 + 2 করব। তাহলে প্রথমে 3 ঘর গেলাম, 1 ঘর 2 ঘর 3 ঘর, তারপরে +2 করলাম মানে আরো 2 ঘর গেলাম, কিন্তু দাঁড়ালাম সেই জায়গাতেই। তার মানে আমি বিনিময় করলেও আমি উত্তর পাচ্ছি +5, এক্ষেত্রেও পাচ্ছি +5, কিন্তু বিয়োগের ক্ষেত্রে দেখছি একবার পাচ্ছি 1, একবার পাচ্ছি -1, তো দুটো আলাদা কেন পাচ্ছি? তো
তার মানে এখানে যোগের ক্ষেত্রে বিনিময় করলেও একই উত্তর পাচ্ছি, তার মানে এখানে বিনিময় করা চলে। কিন্তু বিয়োগের ক্ষেত্রে তো দুটো উত্তর পাচ্ছি, তার মানে এখানে বিনিময় চলবে না, কারণ বিনিময় করে দিলেই আমি উত্তর আলাদা আলাদা পেয়ে যাচ্ছি। তো তার মানে বিয়োগের ক্ষেত্রে বিনিময় কথা মানবে না, হচ্ছে না, তো আলাদা আলাদা উত্তর পাচ্ছি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, 2-3 ধরে করেছিলাম, তো মুছে দিই। বোঝা গেছে না বোঝা যায়নি বলো না, ক্লিয়ার কিনা বলো। বোঝা গেছে। বোঝা না? হ্যাঁ, সেই যে -1 আর +1 এর দুটোই বলটা বিনিময় না কি বলেছিলেন? হ্যাঁ, কোনটা? এই তো +1 থেকে -1 এর দুটো হল, -1 থেকে +1 এর দুটো হল। এটা কি একটা বলেছিলেন না উপরে যখন প্রথম বলে? উপরে হ্যাঁ, প্রথমে কি বললো আমাদের খেয়াল নেই। না, তুমি বলো না 2 আর -2 -3 3 -2 কি এক? 2 -3 আর 3 -2 কি একই হবে? এরকম তোমাকে আমি প্রথমে 3টা আম দিলাম, 2টো আম নিয়ে নিলাম, হাতে কটা রইলো? একটা রইলো। তো তোমাকে 2টো আমই দিয়েছি, কিন্তু চাইছি 3টা আম দাও। তা তোমাকে 3টা আম দিতে গেলে কি করতে হবে? তোমার পাশের বন্ধু থেকে একটা আম ধার চেয়ে দিতে হবে। তার মানে তুমি ধারে রইলে, ধারে মানে কি -1টা ধারে রইলে। আর এক্ষেত্রে এই যে একটা তোমার রইল, কিন্তু এটা ধারে। যদি কখনো তুমি আবার আম পাও, তোমার কাছে ধার শোধ করতে হবে। তার মানে দুটো তো উত্তর আলাদা হয়ে যাচ্ছে। 1 আর -1 তো এক নয় না, তার মধ্যে দুটো ঘরের পার্থক্য আছে। 1টা কমে 0 হবে, 0। বা তুমি যদি এখানে 2টো আম পাও, একটা আম তাকে দেবে, ধার নিয়েছিলে, তো নেওয়ার পরে কত এলে? একটা আম ধারে নিয়েছিলে, এবার একটা আম দেওয়াতে তুমি এলে 0-তে, মানে আমার ধার শোধ হয়ে গেল, কিন্তু তোমার কাছে এখনো বললাম। আর একটা আম যখন তুমি পাবে, তখন তুমি এলে একটা, তখন সমান। তাহলে এটার মধ্যে দুটো ঘরের পার্থক্য রইল। এবার বলো কোথায় ডাউট আছে? ডাউট থাকলে ক্লিয়ার করেই যাবে, কোনো অসুবিধা নেই। সারাদিন যদি এটাই আমাকে বোঝাতে হয়, আমি বোঝাবো। এখনো বুঝতে পারোনি? বুঝতে পারছো? কারণ সোজা কথা তো, দুটো ঘরের পার্থক্য নেই কি? 0, 1 আর -2 -1। এখান থেকে 2 ঘর, 1 ঘর 2 ঘর এলেই তুমি 1-এ পৌঁছাবে। আর 1 থেকেও 1 ঘর 2 ঘর এলেই তুমি -1-এ পৌঁছাতে পারবে। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে না হয়নি এখনো? তাহলে আমি বিয়োগের ক্ষেত্রে বিনিময় প্রথা কাজ করবে না, কারণ দুটো উত্তর আলাদা হয়ে যাচ্ছে। ঠিক আছে? এরপরে দুটো গুণ করে দেখছে। তাহলে গুণের ক্ষেত্রে 3-এ কি গুণ? গুণের ক্ষেত্রে কি 2 গুণিতক 3 কত? আর 3 গুণিতক 2 করলে? তাহলে আমি 2 এর ক্ষেত্রে আমি যদি বিনিময় করে দেই, এটা এখানে এটা এখানে, উত্তর তো একই পাচ্ছি, সবই প্লাস, একই উত্তর। তার ক্ষেত্রে তাহলে গুণের ক্ষেত্রে কি হবে? বিনিময় কথা আমার অ্যাপ্লাই করা যায়। এবার বলছে কি ভাগ করে। তাহলে আমি ভাগ করি, 2 কে 3 দিয়ে ভাগ করব, তাহলে 2/3। আর 3 কে 2 দিয়ে ভাগ করব, তাহলে 2 কে 3 দিয়ে ভাগ করি। 3 কি 2 দিয়ে ভাগ করা যাবে? 2 3 দিয়ে যাবে না, তাহলে দশমিক দিলাম, দেওয়ার জন্য এখানে 0 এলো। তাহলে 3 6 18, 0.6, মানে এটা 1-এর থেকে কম। তো যেমন 3 ভাগের 2 ভাগ, তার মানে এটা আমার 1-এর থেকে কম পাবো, পেলাম 0.6। এরকম পূর্ণগুণিক দিয়ে দিলাম, এরকম চলতে থাকবে, 6 6 6 6 6 6 চলবে। কিন্তু যখন 3 কে আমি 2 দিয়ে ভাগ করব, পাবো কি? 2 1 এর 2 1। আবার এখানে দশমিক দিলে এখানে 0 এলো, 2 5 এর 10। তাহলে একটার উত্তর পেলাম 0.6, যেটা 1-এর থেকে কম। আরেকটার উত্তর পেলাম 1.5, যেটা 1-এর থেকে বেশি। তাহলে এই দুটো কি সমান? তাহলে সমান যখন আমি পাচ্ছি না, তাহলে এদের ক্ষেত্রে বিনিময় মানবে না।
হয়ে যাবে না দুটো সংখ্যা, তাহলে আমার মানবে কিসে? যোগ আর গুণে। আমি বলেছিলাম যোগেরই সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ, আর বিয়োগের সংক্ষিপ্ত রূপ ভাগ। তাহলে আমার যে জিনিসগুলো বাড়ে যোগ আর গুণ, তাহলে তাতেই মনে রাখবো যে জিনিসগুলো বাড়ে তাতেই বিনিময় কাজ করে, যেটা কমে আমার বিনিময় কাজ করবে না। সহজে হয়ে গেল। ওকে, তাহলে লাস্টে লিখেছে a ভাজিতক b সমান 9 b ভাজিতক a, প্রমাণ করতে পারলাম তো? একদম লাস্ট লাইন লেখা সাধারণত a ভাজিতক b সমান হবে না b ভাজিতক a এর সঙ্গে, ঠিক তো? এখানে সাধারণত কেন লিখলো বলো? এইটার ক্ষেত্রে সাধারণত লিখলো, বাকি কোনো ক্ষেত্রে হ্যাঁ বিয়োগের ক্ষেত্রে সাধারণত লেখা আছে। কেন? কারণ এগুলোতে বিনিময় নিয়ে কাজ করে না। কেন কাজ? সাধারণত মানে কি? প্রায় করে না, কিন্তু একটা কেসে করবে, একটা কি দুটো কেসে। কি আমি যেটা বললাম নাই বলে দিচ্ছি, দেখো আগের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমি বললাম কি দুটো সংখ্যা 2 3, 2 - 3 = -1, 3 - 2 = 1। আবার 2/3, 3/2 এরা সমান নয়, ঠিক তো? এরাও সমান নয়। তাহলে আমি দুটোর মধ্যে বিয়োগ করলাম তো আর ভাগ করলাম তো। আমি এবার কি করলাম? আমি দুটো মূলদ সংখ্যার বলেছি, আমার এখানে এগুলো মূলদ সংখ্যা। তাহলে আমি এইটা দেখে বার করলাম দুটো মূলদ সংখ্যার ক্ষেত্রে বিনিময় প্রথা কাজ করে না, কারণ দুটো আলাদা। কিন্তু যদি আমি দুটো সংখ্যা এরকম সমান নিয়ে নিই 1 1 বা 5 5, দুটো মূলদ সংখ্যা তো, তাহলে 5 - 5 কত? 5 - 5 কত? 0 0। তাহলে এই 5টাকে আগে নিয়েছি, এই 5টা পরে আছে, পরের বার এই 5টাকে আগে নিলাম, তাহলে দুটো আমি সমান পেলাম। তাহলে এই ক্ষেত্রে বিয়োগ করলে বিনিময় কথা কাজ করছে, যদিও বা একই জিনিস করা হবে। তাহলে দুটো যদি মূলদ সংখ্যা সমান হয়ে যায় সেক্ষেত্রে আমি বিনিময় কাজ করতে পারবো। তাহলে আমার এখানে বিয়োগে বিনিময় কথা কাজ করলো, যার কোনো অর্থ নেই বেকার করা, তবুও কাজ করলো তো। তার মানে আমি বলতে পারবো না সব মূলদ সংখ্যার বিয়োগে বিনিময় কাজ করে না, কিন্তু প্রায় করে। একটাই কেস করবে না, যদি এই দুটো সমান না হয়ে যায়। ঠিক তেমন 5 আর 5 নিলাম, এই 5টা উপরে রাখলাম, নিচে এই 5টা রাখলাম, পরের বার এই 5টা উপর রাখলাম, নিচে এই 5 রাখলাম, 5/5 1, 5/5 1। তাহলে দুটো সমান পেলাম, ভাগ করলেও। তার মানে বিয়োগ আর ভাগের ক্ষেত্রে যদি দুটো মূলদ সংখ্যা একই হয়ে যায় তবেই বিনিয়োগ হবে, নালে দুনিয়ার গোষ্ঠীর বিনি যাই সংখ্যা লিখবো দুটো যদি অসমান হয় আমি পাবো না। এই 5-এর ক্ষেত্রে আমি 6 করে দিই, পাবো না, কারণ একটাই পাবো 5-এর 6, একটাই পাবো 6-এর 5। এটা 6 ভাগের 5 ভাগ নিচ্ছি, তার মানে এটা 1-এর ছোট। 5 ভাগের 6 ভাগ নিচ্ছি, মানে এটা 1-এর বড়। মাইনাস কি করে হবে? ভাগে মাইনাস আসে কোনোদিন? ইচ্ছা আসছে মনে, সকাল সকাল কি খেয়ে এসছো? টিফিনে কি খেয়েছো? ভাঙটান হয়ে গেছে নাকি? ভাগ করছি দুটো ধনাত্মক সংখ্যা, সেখানে আবার মাইনাস। দশমিক বলতে পারলে তবু আমি মানতাম না, বাবু দেখতে ভুল করেছে। মাইনাস হবে এতে না, ভাগ করছি না, মাইনাস সংখ্যা থাকলে ভাগ হবে। মাইনাস সংখ্যাকে ভাগ করলে আমি মাইনাস পাবো। তাহলে 35 নম্বর, 35ই তো, হ্যাঁ। তাহলে 35 নম্বর পেজ ক্লিয়ার? আচ্ছা, 36 নম্বর পেজে আসি। তুমি তো স্কুল যাবে নাকি? ঠিক আছে। আচ্ছা, তোমাকে এটা বলেছিলাম মনে আছে? কি বলে? আচ্ছা, তাহলে এতক্ষণ আমি পেলাম কি? বিনিময় প্রথা। তাহলে ঠিক আছে,
তাহলে একটা পেলাম এতক্ষণ, 1 নম্বর পেলাম কি বিনিময় নিয়ম পেলাম তো। 2 নম্বর এবার আসছে কি সংযোগ নিয়ম। সেটা কি? এটা হচ্ছে বিনিময় প্রথারই একটা ভাই, একই জিনিস। আগে বিনিময় প্রথায় কি করেছি, দুটো সংখ্যা নিয়ে করেছি। এটা যদি 2 এর বেশি হয় তাহলে এই ক্ষেত্রে বিনিময় প্রথা হবে দুটোর মধ্যে দুটো সংখ্যাই থাকবে, অনলি দুটো সংখ্যা। এটা যদি হয় মোর দ্যান দুটো সংখ্যা, মোর দ্যান, এখানে এ বি সি থাকতে পারে, এ বি সি ডি থাকতে পারে, এ বি সি ডি আরও থাকতে পারে। তাহলে এটা এখানে কি বলছে সংযোগ নিয়ম, প্রথমটায় আসি। আচ্ছা এই যে দেখলে বিনিময় প্রথা বোঝা গেল তো? কোনো কাজের নয়, সমীকরণ তো আমি বদমাস নিয়মে ফেলে বেরিয়ে যাব, ঠিক তো? এখানে এবার বলছে কি তিনটি যোগের মানে কি বলছে এখানে মেন কাজ। যদি আমি তিনটা সংখ্যা ধরি এ বি সি, তার মানে বলতে চাইছে ধরাম এ এর মান ধরলাম 2, বি এর মান ধরলাম 3, সি এর মান ধরলাম 4, বলতেই পারি তো। এখানে মেনলি বলছে 2 + 3 + 4। তুমি এটা করবে কি করে? হয় তুমি এখানে করবে, এটা দুটো ভাগে করব, হয় আগে 2 বা 3 যোগ করবে, 2 বা 3 যোগ করে লিখলে 5 + 4 করবে, না হলে এইটার আগে যোগ করবে, যোগ আছে তো, হয় তাহলে করবে 2 + 7, এইটা তো করবে, যে কোনো আগে একটা যোগ করবে। বা যদি এর সঙ্গে আমার 5 থাকতো আরেকটা, তাহলে হয় এই দুটোকে আগে যোগ করতে, না হলে এই দুটোকে যোগ করতে, না হলে এই দুটোকে যোগ করতে। এইখানে দেখাতে বলেছে যে a + b + c, a + b + c সমান কি a + b + c। মানে এইটাকে যদি আগে যোগ করে যে উত্তর পাবো সেটা কি এই দুটোকে আগে আমি 5টাকে একটু ছেড়ে দিলাম, এই দুটোকে যোগ করলে সেই উত্তর পাবো। তাহলে আমি 2, 3, 5, 4ও পেয়েছি 9, 2 + 7 করেও তো 9 পেয়েছি। কি বড় সূত্র একটা। মূলদ সংখ্যার ক্ষেত্রে 2 + 3 করলে আমি যদি সংযোগ নিয়ম করি যোগের ক্ষেত্রে হবে। আমার তো বদমাস দাদা তো আগে বলেই গেছে যোগ থাকলে আমি আগে সব যোগ করব। তাহলে -1 এর 5, 2 এর 5 ও 5 এর 7 সংযোগ নিয়ম মেনে চলে। আরে চলবে, আমি সবই তো যোগ করছি। এখানে করলো কি -5 এর 7 করলো, ঠিক আছে? তুমি এখানে কি করছো দেখলে -1 এর 5 আছে। আমরা জেনারেলি বদমাস নিয়মে করতে গেলে কি করব, 2 এর 5 আর 5 এর 7 কে আগে যোগ করে নেব, তারপর 1 এর 5 থেকে মাইনাস করে নেব, ঠিক আছে? দুটো করলে তুমি উত্তর এখানে একই পাবে। তাহলে আমি যদি সহজে এইটা ধরি, আমি দুটো তো একই পাচ্ছি। তাহলে আমি যোগের ক্ষেত্রে তিনটা সংযোগ নিয়ম মেনে চলে বলছে, বিয়োগের ক্ষেত্রে কি মেনে চলবে? কারণ বিয়োগের ক্ষেত্রে তাহলে কি করব, যদি আমি 2, 3, 4 ধরি, এখানে 1 এর 5 1 এর করে নিয়েছে, বুঝলে, সেটা আলাদা ভাব। তার মানে কি 2 থেকে তাহলে আমার হবে 2 + 3 একসঙ্গে করলাম -4, আরেকটা করব কি 2 - 3 + 4, বিয়োগ করব তো এইখানে যে কোনো একটা জায়গায় বিয়োগ করব, হয় এখানে বিয়োগ থাকবে না হলে এখানে বিয়োগ থাকবে, হয় এই দুটোকে যোগ করে 4 থেকে মাইনাস করব বা এইটাকে 8 থেকে মাইনাস করব। তাহলে 2 + 3 কত? 5। তাহলে 5 - 4 সমান 1 পেলাম তো। এখানে 2 - 7, 2 - 7 সমান কত? 7 বড়, 7 এর আগে মাইনাস লিখলাম, বিয়োগ করতে বলছে 7 থেকে 2 বিয়োগ করে দেবো 5,
তাহলে এক জায়গায় পেলাম 1, এক জায়গায় পেলাম -5। তাহলে আমার বিয়োগের ক্ষেত্রে সংযোগ নিয়ম মানবে না, যেমন বিনিময়তে মানেনি। আরে বিনিময়েরই তো ভাইয়ে, দাদা যদি না মানে ভাই মানবে? মানবে না তো। এবার গুণের ক্ষেত্রে দেখি, মানবে? মানতেই বাধ্য। তাহলে গুণের ক্ষেত্রে কি 2 গুণিতক 2 গুণিতক 4, যদি প্রথমে এটা করি 2 3 6 গুণিতক 4 সমান 24। অন্য করব 2 গুণিতক 3 গুণিতক 4, এইটা আগে করব 2 গুণিতক 12 সংযোগ নিয়ম মেনে চলবে। করব। এবার করব কি ভাগে, মেনে চলবে না। 2 ভাজিতক 3, এখানে প্লাস করো মাইনাস করো ঘোড়াটি কোজনাটি যাই করো, আমি প্লাস ধরেই চললাম। তাহলে 2/7। আরেকটা পেলাম কি 2 + 3 ভাজিতক যদি 7 করি, এখানে ব্র্যাকেট দিয়ে দিচ্ছি 2 প্লাস এটা, তাহলে এই ক্ষেত্রে কি 5/7। দুটো এক পেলাম, না, এখানে 2/7 এখানে 5/7। মেনে চলবে না সংযোগ। যদি না দুটো এক হয়, তাহলে আমার সংযোগ নিয়ম বুঝতে পারলে, আমার সংযোগ বিনিয়োগ ঘোড়াটি কচুরাটি সব সাইড রাখবো, একটা কথা মাথায় রেখে এগিয়ে যাব বদমাস নিয়ম। ঠিক আছে, যেমন আমরা আগে সমীকরণগুলো করেছিলাম বদমাস রুল দিয়ে। 11 নম্বরটা ভাগের ক্ষেত্রে দেখিয়েছে, ভাগের ক্ষেত্রে তো হবে না, হবে না। বোঝা গেল? এবার কি যোগের বিনিময় ও সংযোগ নিয়ম ব্যবহার করে মূলদ সংখ্যাগুলি যোগ করি। আমি করব না, তুমি করবে। ভগ্নাংশ যদি যোগ বিয়োগ না করতে পারো আর কি পারবে তো? তোমাকে প্রশ্ন হয়তো তোমাকে ক্লাস 8 এর চ্যাপ্টারে দিতে পারে, যোগের নিয়মে বিনিময় নিয়মে করো। আচ্ছা, তোমাকে দেখিয়ে দিচ্ছি, যদি এরকম কোনোদিন প্রশ্ন দেয়, আমাদের ক্লাস 8 এ হাফ ইয়ারলি এতে স্যার ম্যাডাম বা অ্যানুয়াল পরীক্ষায় যে 3টে পরীক্ষা হয়, যদি তোমাকে দেয় বলে দিল বিনিময় আর সংযোগ পদ্ধতিতে করো, এটার মানে তুমি দেখলে বলবে হাই, এইটার জন্য তো একটা চ্যাপ্টার বানানো হয়েছে, কোনো মানে আছে? তোমাকে যখন আমি অঙ্কটা দেব, তুমি বলবে আচ্ছা এটা তো আগে আমরা আগে এটা হয়নি, তাহলে পাল্টাতে হবে। তুমি বলবে এটা তো আমরা আগে করেছি। আচ্ছা, আমার বইয়ের উদাহরণটাই নেই, যেমন কি আমরা আগে করেছিলাম 2 + 3 - 2 + 7, আমরা এরকমই করেছিলাম তো 2 + 3 + 7 - 2, সব যোগগুলোকে এক জায়গায় নিয়ে নিয়েছিলাম। তাহলে 2 আর 7 এর কি করলাম? বিনিময়ই তো করলাম। এবার তুমি এখানে তাহলে প্রথমে আমরা বিনিময় করে দিলাম, এরপর সংযোগের ক্ষেত্রে আমরা পারবো না, আগে 2 + 3 করে নিলাম 5 + 7 - 2, বা করতে পারি কি 2 + 10 - 2, হয় আগে এটাকে করলাম না আগে এটাকে করলাম, সংযোগ করলাম তো। তাহলে এখানে আগে বিনিময় নিয়ম করলাম, এখানে আমরা সংযোগ নিয়মে করতে পারি। উত্তর কত? 7 5 12 - 2 = 10, 2 আর 10 12 - 2 = 10। তাহলে এটা সহজ एग्जांपल, একটা एग्जांपल দিলাম, তাতে বিনিময়ও করলাম সংযোগও করলাম, একই নিয়ম। তার মানে এখানে তোমার যে আমি প্রশ্নটা দিচ্ছি, আমরা উত্তর উক্তি করব না, কারণ যোগ বিয়োগ গুণ ভাগটা তোমার হাতে, নিয়ম জানো করতে জানো, ঠিক আছে? ওকে, নিয়ম জানো করতে জানো, এখানে যদি ভুল করো আমার কিছু করার থাকবে না, আর পরীক্ষা হলে আমি পাশে বসবো না। তাহলে এখানে বলেছে কি 5 এর 14 প্লাস 6 এর 52, গুড, আমার এসব নিয়ে ভাবার দরকার নেই, প্লাস মাইনাস 3 এর 28 প্লাস 7 এর 13। পরের লাইনে করলো কি, এটাকে অ্যাজ ইট ইজ রেখে দিল 5 এর 14 কে, করো প্লাস সাইন দিয়ে, সে আগে এই দুটোর কাজ করে নিল। কি করলো? 6 এর 52 করলো, প্লাস মাইনাস যেমন আছে 3 এর 28 করে, এইটা সে আগে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিল,
লাস্টে অ্যাজ ইট ইজ 7 এর 13 থাকলো, 7 এর 13 লিখে দিল। এই ব্র্যাকেটটা দেওয়ার মানে কি, সে আগে বুঝিয়ে দিল যে বাবু আগে আমি এই দুটোর কাজ করব, আমি এই দুটোর কাজ করব না, আগে এই দুটোর কাজ করব, এই দুটোর কাজ করব। তাহলে সে সংযোগ নিয়মটা আগে অ্যাপ্লাই করে দিল। প্রথম দুটোকে a প্লাস b প্লাস c তে a প্লাস b না করে আগে b প্লাস c করে দিল, ব্র্যাকেট দিয়ে দিল। তাহলে এখানে সে একটা সংযোগ অ্যাপ্লাই করে দিল। সংযোগ মানে সে ইন্ডিকেশনটা দিয়ে দেয়। আমরা বাইক চালানোর সময় ইন্ডিকেশন দিই না, ডান দিক যাবো কি বাম দিক, ইন্ডিকেটর জ্বালিয়ে দেই। সে আগে ইন্ডিকেশনটা দিয়ে দিল যে বাবু আগে আমি এইটা করব। এরপর কি করলো, 5 এর 14 করলো প্লাস ব্র্যাকেটের মধ্যে, এটা প্লাস মাইনাস হলে কি হয়, মাইনাসই হবে। বা কি করলো, সেটাও না করে এইটাকে আগে লিখে দিল মাইনাস 3 এর 28। এটা প্লাস চিহ্ন, তার মানে এটা পুরোটাকে সে আগে লিখে নিল। প্লাস চিহ্নকে প্লাস চিহ্ন 6 এর 52। বুঝতে পারলে কি করলো, সে এখানে বিনিময় করে দিল। তাহলে আমার এ ভাই তো একা বাইরে পড়ে আছে, এ আর এ মিলে কাঁদছে যে আমাদেরকে নিচ্ছে টিমে, ঠিক আছে। এরপরে কি করলো, সবকিছু সে হলো তো। তাহলে এখানে একটা আমি কাজ করলাম, এই করলাম। পরের লাইনে কি করলো, সে 5 এর 14 প্লাস 3 এর 28। এরপরে কি করলো, এই দুটোকে নিয়ে নিল সে। তাহলে 5 এর 14 প্লাস মাইনাস 3 এর 28 কে সে আগে নিয়ে নিল। প্রথম যে এ দুটো করেছিল, পরে আবার কি করলো, এ দুটোকে নিয়ে নিল, এ দুটো পড়ে রইল। এদের কান্না শুনে, এদের কান্না শুনে এরা বলল না বাবা, অনেক হাত ধরাধরি করে দুই ভাই এগোচ্ছি, এবার আরেকটা হাত দিয়ে কেউ ধরি। হ্যাঁ, ভাইদের মধ্যে ঝগড়া হয়ে গেল, এর সঙ্গে হয়ে গেল, সে তার সঙ্গে হয়ে গেল, টিম ভাগ হয়ে গেল। এবার সিম্পলি কি আছে, এই দুটো যোগ করব, এই দুটো যোগ করব করে বেরিয়ে যাব। তাহলে সে প্রথমে একটা সংযোগের দেখালো, এই দুটোর মধ্যে বিনিময় করলো, করে আবার সংযোগ করলো এই দুটোকে। এটা তুমি যেভাবে ইচ্ছা করতে পারো। বই মানে যে আগে মাঝে দুটো করতে হবে তারপরে বিনিময় করবো, কোনো মানে নেই। দুটো যোগ আছে তো, আমি এই লাইনের ক্ষেত্রেই আমি করে দিতে পারি 6 এর 52 প্লাস 5 এর 14 প্লাস মাইনাস 3 এর 28 প্লাস 7 এর 13। প্রথমেই আমি বিনিময় করে নিতে পারি, এটা এখানে, এটা এখানে করে নিতে পারি। বুঝলে? তাহলে এটা তোমার উপর ডিপেন্ড করছে, তুমি প্রথম স্টেপে বিনিময় করবে কি সংযোগ করবে কি ডাইরেক্ট বদমাশ নিয়ম মেরে দেবে। কিন্তু ডাইরেক্ট বদমাশ করবে না। যদি কিছু লেখা না থাকে তাহলে বদমাশে ফেলে দাও, কারণ সমীকরণটি সমাধান করো। যদি লেখা থাকে সমীকরণটি বিনিময়ের মাধ্যমে করো, প্রথম দুটো বিনিময় করে বেরিয়ে যাবো, কেন এত হেডেক নেব। যদি বলে বিনিময় ও সংযোগ দুটোতে করো, তাহলে প্রথম লাইনে আমি বিনিময় করতে পারি, সংযোগ করতে পারি, তোমার ইচ্ছা। তুমি সেদিন তুমি হলে রাজা, তোমার ইচ্ছা অঙ্ক হবে। সেকেন্ডটাও গুণ আকারে আছে, মাইনাস 3 এর 5 4 এর 7। তুমি এখানে এ মাঝখানেরটাকে আগে মানে সংযোগ পদ্ধতিতে এনে গুণ তারপর পাল্টে দিচ্ছে। গুণটাও পারবে তো, ডান একটাকে সঙ্গে আরেকটাকে চেঞ্জ করা। ওকে, 13 নম্বরটা দেখো বুঝতে পারছো কিনা, সে বাড়িতে দেখবে, এটা না হলে আমি আবার পরের দিন বুঝিয়ে দেবো। যেমন গুণের ক্ষেত্রে তো তোমার বিনিময় পদ্ধতি হয়, এদিকে রাখো 2 3 4 সমান তো 3 গুণিতক 4 গুণিতক 2। তার মানে আমি এখানে কি করছি, বিনিময়ই তো করলাম, এদিক ওদিক করে দেওয়া। তাহলে গুণের ক্ষেত্রেও বিনিময় পদ্ধতি তো চলে, আমরা তো জানি। আচ্ছা, তাহলে আমার 37 নম্বর পেজ ওকে, বোঝা গেল? মজার খেলা। আচ্ছা, এখন 8:50, মাথায় নিতে পারছো না? পারবে না? তাহলে কি বলেছে, আমাদের টেবিলে অনেকগুলি মূলদ সংখ্যা লেখা কার্ড ছড়ানো আছে। আমি একটা কার্ড তুললাম, আমি তুললাম 3 এর 7। তাহলে আমার কার্ডে লেখা মূলদ সংখ্যার সঙ্গে কত যোগ করলে শূন্য পাবো? বিশাল কিছু একটা অঙ্ক দিয়েছে। আচ্ছা,
ও আমি 3-এর 7, 5-এর 7, ঘোড়ার ডিম, কচুর হাঁটি, আমি ওগুলো করে যাব। আগে এটা বলো দেখি। আজ দিন খারাপ আছে, এটাকে আমি পিছিয়ে রাখি এইভাবে। হ্যাঁ, দেওয়ালটা খসে গেল রে বাবু। ঠিক আছে, আর করবে না। এটাকে ব্রেক মেরে দেবো, দাঁড়াও। আর পড়বেই না, উপরে একটা ব্রেক মেরে দেবো। আচ্ছা, 5-এর সঙ্গে কত যোগ করলে আমি 5 পাবো, বা 0 পাবো? 5 তো নয়। আচ্ছা, আগে বলো 5-এর সঙ্গে কত যোগ করলে আমি 5 পাবো? 5-এর সঙ্গে কি সংখ্যাটা যোগ করলে আমি 5 পাবো? 0 যোগ। 0 যোগ করলে। গুড। 5-এর সঙ্গে কত যোগ করলে আমি 0 পাবো? বলে এ আবার কি? -5। ভেরি গুড। আমি ডাইরেক্ট 5 - 5 করলে 0 পাবো তো? বা আমি লিখতে পারি 5 + -5, কারণ প্লাস মাইনাসে মাইনাস হবে। 5টা দিয়েছি, -5টা আমি আরো দিলাম, মানে কি আমি অ্যাকচুয়ালি 5টা নিয়ে নিলাম। তাহলে 5-এর সঙ্গে -5 যোগ করলে আমি 0 পাবো। ঠিক বলেছে। 3-এর 7-এর সঙ্গে কত যোগ করলে আমি 0 পাবো? -3/7। -3-এর 7 যোগ করলে পাবো। ভেরি গুড। আচ্ছা, জোসেফ অন্য একটা কার তুলল। জোসেফ তুলল -2 এর 9, তাহলে সে তুলল -2 এর 9, এর সঙ্গে কত যোগ করলে 0 পাবো? +2/9। +2/9 বা 2/9। তাহলে প্লাস মাইনাসে যে কাটাকাটি হয়ে 0 হয়ে যাবে। -5 + 5 0 হয় তো। পেয়ে গেলাম। তার মানে এখানে কি লিখলো সে? যদি আমি সংখ্যাটাকে a ধরি, এর সঙ্গে যদি আমি মাইনাসের যোগ করি 0 পাবো, বা বিনিময় করলে মাইনাস এর সঙ্গে প্লাস এর যোগ করলে 0 পাবো। ঠিক তো? বোঝা গেল? আচ্ছা, ঠিক তেমন বলছে 5-এর সঙ্গে কত গুণ করলে আমি 1 পাবো? ভাবো, 5-এর সঙ্গে কত গুণ করলে আমি 1 পাবো? कुछ तो गड़बड़ है दया, कैसा प्रश्न है? 5-এর সঙ্গে কত গুণ করলে আমি 1 পাবো? আচ্ছা, 3 গুণিতক 1-এর 3 কত? 3×3=9। আচ্ছা, তারপরে উত্তর কত? 9/3। 9/3। 3 3-এ করলে তো? হ্যাঁ। তো 3 তো উপরে আছে, 3 তো নিচে আছে। 3 মানে তো 3/1 নাকি? তাই 3 3-এ 9/3। তুমি 3টা 3 কোথায় পেলে? 9 মানে তো 3 গুণিতক 3/3, এটা সমান তো এইটা। আমি তো, আমার মার্কেটে তো আছে 2টা 3, তুমি এখানে 3টা 3 কোথা থেকে পেয়ে গেলে? ই কা হো গয়া বাবুয়া। হ্যাঁ, কি রে? আরে 3 গুণিতক 1-এর 3 সমান কি? 3 মানে তো 3/1, লিখতে পারি তো। তাহলে a1 কাটলো, a1 a3 a3 কাটলো, উত্তর তো 1। 9/3 এই তো স্বপ্নেও আসবে না। তুমি এটা সোজা কথা নয়। 3 গুণিতক 1-এর 3, তুমি করে দিলে 9/3। 9/3 কে তো লিখতে পারি 3 গুণিতক 3/3। তাহলে তোমার এখানে 3টা 3 বেরিয়ে পড়লো, আমি দিয়েছি 2টো 3। পেলে 2টো, দিচ্ছ 3টা। আরে গুণ করছো, ব্যাংকে থোড়ি টাকা রাখছো যে বেড়ে যাবে। হ্যাঁ, তাহলে আমি যে সংখ্যা আছে সেটাকে যদি 1-এর করে লিখি, তাহলে 3 3 কাটাকাটি করে 1 পাবো তো। ঠিক তেমন যদি 1-এর 3 আছে, এটাকে যদি আমি 3 দিয়ে গুণ করে দিই, আবার 1 পাবো। কারণ a3 a3
তাহলে 3 গুণিতক 1 এর 3 আর 1 এর 3 গুণিতক 3 একই তো হবে, কারণ গুণের ক্ষেত্রে বিনিময় কাজ করে তো। আমার ধরো পাই চার্ট এরকম আছে, 3 টুকরো করলাম, তাহলে এটা 1 এর 3 তো, এটা 1 এর 3, কারণ 3 টুকরোর এটা এক অংশ, 3 এর এটা এক অংশ, এটা 3 এর এক অংশ, তাহলে 1 এর 3 তিনটে নিলে তো আমার পুরো অংশ হবে, পুরো অংশ সমান তো এক অংশ ধরেছি, তাহলে 1 এর 3 তিনটে নেব, এর সঙ্গে এইটা যোগ করলে এর সঙ্গে এটা যোগ করলে পুরোটা পাবো তো। তাহলে এইটা কি শর্ট ফর্ম, তাহলে 1 এর 3 কটা নিলাম, তিনটে, সমান এক অংশ। ঠিক আছে, তাহলে 5 এর সঙ্গে যদি আমি 1 এর 5 গুণ করি, তার মানে দাঁড়াবে কি 5 গুণিতক 1 এর 5 সমান 1, 5 5 কাটলো, 5 মানে তো 5/1, 1/1 মানে 1, তার মানে কি a গুণিতক 1/a সমান 1, একটা পেলাম a, এটা যোগের ক্ষেত্রে, আবার 1/a গুণিতক a সমান 1, যেটা আমার আছে সেটা দিয়ে ভাগ করে দিলে হবে তো। আমার 5 আছে, 5/5 করলেই তো আমি 1 পাবো, তো 5/5 কাকে লিখতে পারি 5 গুণিতক 1 এর 5, তাহলে a গুণিতক 1/a সমান 1, আর a যুক্ত 0 বলতে গেলে যেটা আছে সেটাই মাইনাস করব, বা যেটা মাইনাসে আছে মানে যেটা আমি ঋণে আছি ততটাই দিলে আমার হাত শূন্য। তোমার কাছ থেকে 10 টাকা নিয়েছি, আবার তোমাকে 10 টাকা দিয়ে দিতে পারলে তো আমি ঋণ মুক্ত। তাহলে 0 বলতে গেলে যেটা বেশি, যদি বেশি থাকে সেটাই মাইনাস করতে হবে, বা যদি আমি ঋণে থাকি সেটাই তোমাকে দিলে আমি 0। আর গুণের ক্ষেত্রে যেটা আছে সেটা দিয়ে ভাগ করে দিলে আমি 1 পাবো। আর 5/5 মানে 5 গুণিতক 1 এর 5, এইটা সমান তো এইটা, 5 1 5/5 সমান 1। বোঝা গেল এই জিনিসটা না বোঝা গেল না? ওকে না ওকে? ওকেই তো, এই কনসেপ্ট ক্লিয়ার না? ডাউট है বাবা? ঠিক আছে, বাড়িতে গিয়ে আবার দেখবে বইটা উল্টে, কারণ এগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট। 5টা আম দিয়েছি, আমার হাতে 5টা আম আছে, আমাকে হাত খালি করতে গেলে কি করতে হবে? ফেলে দিতে হবে বা কাউকে দিয়ে দেবো। তোমার ঘরে তুমি 1 কেজি আম নিয়ে গেছো, হঠাৎ দেখলে 5 জনের জায়গায় 6 জন চলে এসেছে, একটা আম কম পড়ে গেল, তুমি আমার ওর থেকে একটা আম নিয়ে গেলে, তখন তুমি একটা আম ধারে থাকলে তো বা উধার নিলে তো, সে যতক্ষণ না একটা আম আমাকে আবার দিয়ে দিতে পারছো, তোমার মনে শান্তি নেই। সে ছেলে দাদাটা কি ভাববে, আমটা নিয়ে এলাম আর দিলাম না। তাহলে আমার গুণের ক্ষেত্রে আর ভাগের ক্ষেত্রে ওই নিয়মটাই হবে। ঠিক আছে, আচ্ছা এবার কি বলছে, তোমাদের আগে বলেছিলাম নরমাল কথা। এবার প্রমাণ করতে বলছে a গুণিতক b প্লাস c সমান ab, বা বইয়ের ভাষায় লিখলে a গুণিতক b যুক্ত a গুণিতক c, কারণ এই সমীকরণের ক্ষেত্রে আগে আমরা গুণই করব। আমরা করেছিলাম না a গুণিতক b প্লাস c, মানে একবার a গিয়ে এর সঙ্গে লড়বে তো, করেছিলাম ab, আবার কি যুক্ত চিহ্ন আছে ব্র্যাকেটে, a গিয়ে লড়বে ac এর সঙ্গে। এবার তুমি বলবে স্যার এইভাবে আমরা তো লিখছি, কিন্তু আমরা তো অন্যভাবে বদমাশ নিয়মে করতে গেলেও তো আমরা লিখতে পারি। এই কাজটা আগে করব, বিসির কাজ আগে করব। তাহলে আমরা প্রমাণ করার চেষ্টা করি। এর মান নিলাম 2, বির মান নিলাম 3, সির মান নিলাম 4। ঠিক আছে তো? তাহলে আমি লিখবো কি 2 গুণিতক 3 প্লাস 4, এমনি উত্তর কত হয় 2 গুণিতক 7 সমান 14। এবার আমি বলছি এটাকে এইভাবে লেখা যায়, a কে b দিয়ে গুণ করব, তাহলে প্রথম পেলাম, তাহলে আমার এইটাকে প্রথমে 2 কে 3 দিয়ে গুণ করব, 2 গুণিতক 3 যুক্ত 2 গুণিতক 4। আমি তো এইটাকে এটা প্রমাণ করতে চলেছি, তাহলে আমার ভ্যালু বসে যদি আমি সমান মান পাই তাহলে আমি সমান বলবো।
তাহলে আগে গুণের কাজ হবে, 2 3 এ 6 আর 2 4 এ 8 আর 6 14। আগে বলেছিলাম মনে আছে তো, যেমন বলেছিলাম এটাকে a প্লাস b গুণিতক যদি করি c প্লাস d, বলেছিলাম না a আগে যাবে এর সঙ্গে লড়তে, তাহলে পেলো ac। a আবার যাবে d এর সঙ্গে লড়তে, d এর আগে কি আছে যুক্ত চিহ্ন, পেলাম ad। তাহলে এর কাজ শেষ, এরপর মাঠে নামবে b, b এর আগে যুক্ত চিহ্ন আছে, b এর আগে যুক্ত চিহ্ন, c এর আগে কিছু নেই মানে সেটাও যুক্ত চিহ্ন, তাহলে এবার নামলো কি প্লাস দিয়ে bc। এবার b এর আগে, এবার b এর সঙ্গে c রয়ে গেল, এবার b যাবে d এর সঙ্গে দেখা করতে, b এর আগেও যুক্ত চিহ্ন, d এর আগেও যুক্ত চিহ্ন, তাহলে প্লাস প্লাসে কি হয় প্লাস, হলো bd। এরকম আরো থাকলে আমি করতে পারবো, যেটা আগে তোমাকে বুঝিয়েছি, ঠিক আছে। তাহলে যদি আমি এর মান b আর d এর মান ধরে নিলাম 1, তাহলে আমি এটাকে ডাইরেক্ট বসালে আমি b পাবো, এর মান 2, b এর মান 3 গুণিতক 4 প্লাস 1, এটাই তো। তাহলে 3 2 এ 5 গুণিতক 4 প্লাস 1 5 25। কেন আগে গুণ যোগটা করলাম, কারণ দুটো ব্র্যাকেটের মধ্যে আছে, বদমাস রুল বলে আগে ব্র্যাকেটের কাজ। তো ব্র্যাকেটের কাজ 5 গুণিতক 5 25 পেলাম, ঠিক তো। এবার এই ফর্মুলায় ফেলে দেখি, এর মান কত বলেছি 2, c এর মান 4, এর মান 2, d এর মান 1, b এর মান 3, c এর মান 4 তো, b এর মান 3, d এর মান 1। তাহলে 2 4 এ কত পেলাম, যদি এই লাইনটাকে এখানে লিখি 8 প্লাস 2 1 এ 2, 3 4 এ 12 প্লাস 3, 8 2 এ কত 10, 12 3 এ 15, 10 আর 15 যোগ করলে 25। তার মানে আমি যে পদ্ধতিটা বললাম যেভাবে যাবে, ঠিক আছে। তাহলে আমি a * bc কে এইভাবে করতে পারি ab প্লাস ac। এই নিয়মটা তোমাকে আগে বুঝিয়েছিলাম তো, মনে আছে তো। তাহলে ও ওটাই করতে চাইছে তোমার 39 নম্বর পেজে, দেখো a * bc সমান ab * ac, ঠিক আছে তো। তাহলে নিজে করির সঙ্গে পাবে 2 এর 9 এর সাথে কত যোগ করলে 0 পাবো, -2/। शाबाश शाबाश मेरे से शाबाश। এই যে বুঝেছো, এটার জন্য আমি বহুতই খুশি। তাহলে 3/2 পারলে। আচ্ছা, তাহলে আমরা মূলদ সংখ্যার ক্ষেত্রে চ্যাপ্টারটা মূলদ সংখ্যার ধারণা, এই পেজটা আছে, পরের পেজটা আছে, হয়ে যাক নাকি, আর মিনিট 5 তো লাগবে। এবার বলা হয় क्या মজার খেলা। খেলায় যদি আমি মজা না পাই কিন্তু আমি কেস করে দেবো এর নামে। আজ কামাল ও রেহানা তাদের মূলদ সংখ্যা লেখা কার্ডগুলি নিয়ে অন্য খেলা খেলবে। তোমায় ডাকেনি? খেলতে ডাকেনি কি তোমার বন্ধু সব? তারা মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ করেছে। আজ তারা এই মূলদ সংখ্যাগুলি সংখ্যা রেখায় বসাতে পারে কিনা চেষ্টা করবে। তাই কামাল কার্ডবোর্ডে একটি করে কার্ডবোর্ড তুলবে, রেহানা সংখ্যা রেখা এঁকে সেখানে এই মূলদ সংখ্যাটি বসানোর চেষ্টা করবে। করুক। তাহলে স্বাভাবিক সংখ্যা যেটা এঁকেছে লাইন টেনে 1 2 3 4 5 6 7 8 করে অসীম অবধি এঁকেছে। অখণ্ড সংখ্যাটাও এঁকেছে 0 থেকে, আর পূর্ণ সংখ্যা মানে সব মাইনাস সব সংখ্যা 0 এবং ধনাত্মক সংখ্যা, ঠিক আছে। এবার পাতা উল্টে দাও। তাহলে আমি একটা নম্বর লিখব প্রথমে, কি হাফ, হাফ লিখলো তো। তাহলে আমি যেটা লাইন টানি, তাহলে এখানে আমার পূর্ণ সংখ্যার লাইন টেনে লাভ নেই, আমার তো আছে ধনাত্মক সংখ্যা, আমি মাইনাসে কেন টানবো। এখানে আমি হয় তোমাকে টানতে, এখানে তোমাকে টানতে হবে
অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা কেন? হাফ মানে কি? এটা 0 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট। তো তাহলে আমাকে 0 থেকে টানতে হবে, 0 থেকে বড় 1 ছোট। তাহলে আমি এখানে করলাম কি 0, এখানে আমি 1 থেকে শুরু করব না, 1 2 3 4 করব না, কারণ হাফ গ্রাফের এদিকে রয়ে গেল। আমাকে এখানে 0 থেকে স্টার্ট করতে হবে। যদি এখানে আমার 4 দিত তাহলে আমি 1 থেকে শুরু করলেও আমার সমস্যা হতো না। তাহলে 0 1 2 3 4 যত ইচ্ছা তোমার লেখো, আমার তো লেখার টাইম নেই। এইটা করে ইনফিনিটি করে দিলাম। তাহলে হাফ মানে কি? 1 এর অর্ধেক। তাহলে 0 থেকে 1 ঘর তো এইটা, এর অর্ধেক মানে এর মধ্যবিন্দু নেব। তাহলে এই পয়েন্টটাই আমার হলো হাফ, ঠিক কি না? তাহলে আমি সংখ্যা রেখায় হাফ বসাতে পারলাম। তোমার তো ডাকেনি আর তুমি কি বসাবে? ঠিক আছে। এরপর তো কামাল তুললো কি 1 এর 5, 1 এর 5 তুলেছে। তার মানে আমি কি করব? হাফ মানে কি? 2 ভাগের 1 ভাগ। তাহলে এটাকে আমি 2 ভাগ করেছি। যদি এখানে এবার থাকে 1 এর 5, 1 এর 5 মানে 1 এর থেকে ছোট। তো তার মানেও একটা ঘরকে 5 ভাগ করছে করে তার 1 ভাগ। তার মানে আমি যদি এইটা টানি সংখ্যা রেখা, এখানে 0 করলাম, এখানে 1 নিলাম, এখানে 2 নিলাম, এখানে আমি 3 নিলাম, এরকম চললো অসীম। এটা বড় কেন নিলাম? কারণ আমাকে 5 ভাগ করতে বলেছে। তো তাহলে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 1 2 3 4 5, 5 ভাগের বলেছে 1 ভাগ। তার মানে আমার পয়েন্ট এইখানেই 1 এর 5। যদি এখানে বলতো 3 এর 5, আমি তখন এটা না টেনে করতাম কি এই 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, আমি এইখানে করতাম 3 এর 5। সবগুলো 1 এর থেকে ছোট। তো তাই আমি 0 থেকে 1 এর মাঝেই করছি। যদি এখানে দিত 1 পূর্ণ 3 এর 5, তাহলে আমি 1 পূর্ণ বলেছে তো, তাহলে পুরো একটা ছেড়ে দিতাম। তারপরে 5 ভাগের 3 ভাগ, তার মানে সেকেন্ড পার্টটাকে আমি তখন 5 ভাগে করতাম, 2 3 4 5। যদি 1 পূর্ণ 3 এর 5 হতো, পুরো 1 ছেড়ে দিতাম, তারপরে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ। তাহলে এইটা আমার এই পয়েন্টটা হবে 1 পূর্ণ 3 এর 5। এইখান থেকে এইটা তো পুরো একদম 1 মানে কি? পুরো একটা গোটা আছে প্লাস সেকেন্ডটার 5 ভাগের 3 ভাগ। যদি এখানে বলতো 3 পূর্ণ 3 এর 5, আমি 1 ঘর 2 ঘর 3 ঘর ছেড়ে দিতাম, কারণ 3টা পূর্ণ বলেছে। তো তাহলে আমি 3টা সংখ্যা ছেড়ে দিয়ে তারপরে জিনিসটাকে 1 2 3 4 5 করে 3 এ আমি দাগ দিতাম। ক্লিয়ার? তাহলে পূর্ণ থাকলে কি আর এ থাকলে কি আমি পাচ্ছি। তাহলে এখানে কি বলছে? নীল অংশটায় বুঝেছি 0 থেকে 1 এর মধ্যে দূরত্বকে সমান 5 ভাগ করে একই দূরত্বে দাগ বসালে আমরা কি কি পাবো? ধরো ও বললো কি, তাহলে এইটা আমার কি 1 এর 5, এইটা আমার কি 2 এর 5, এটা 3 এর 5, এটা 4 এর 5, আর এটা 5 এর 5। 5 এর 5 মানেই তো 1, ঠিক তো? তার মানে আমরা যদি এখানে, আচ্ছা তাহলে আবার এটা 0 থেকে 1 তো আরো আছে। যদি এখানে আমি কোনো কারণে লিখি 7 এর 20, তার মানে এখানে আমাকে 20টা ভাগ করতে হবে। 20টা ভাগ করব, এরকম মোট 20টা ভাগ করব। এখানে 20টা আমি করছি না আন্দাজে, তার আমি 7 ভাগ নেব। যদি এটা আমার 1 এর কম হয়, পুরো সংখ্যাটা যদি 1 এর কম হয়, নিচে যেটা আছে সেটাকে তত ভাগ করব, তার উপরে যা আছে তত ভাগে দাগ দেব। তার মানে 7 এইখান থেকে এইটুকুর মধ্যে এটা তো 0, 1 ঘর যাওয়া মানে আমি 1 এর 20 ঘর গেলাম। তাহলে 1 এর 20 পাবো, 2 এর 20 পাবো, 3 এর 20 পাবো, এরকম করে করে আমি 20/20 পাবো। সেই 0 থেকে 1 এর মধ্যে আমি 1 এর 5 নিয়েছিলাম বলে 5 ভাগ করেছি এবং 5টা সংখ্যা পেয়েছি। 1 এর 5, 2 এর 5, 3 এর 5, 4 এর 5, 5 এর 5, মোট 5টা সংখ্যা পেয়েছি। তো কিন্তু এখানে 7 এর 20 করার জন্য আমাকে 20টা অংশ পেলাম, তার মানে 20টা সংখ্যা পাবো। যদি আমি লিখি
3000। 3000 তো একের থেকে ছোট, তার মানে শূন্য থেকে একের মধ্যেই থাকবে, এক তো বেরোবে না। তার মানে তখন আমাকে এই শূন্য থেকে একটাকে 1000 টুকরো করতে হবে, তার 3 অংশ নেব। তার মানে এখানে আমি কি 1-এর 1000, 2-এর 1000 এরকম করে কোথায় টোটাল আমি 1000টা সংখ্যা পাবো। এবার আমি লিখলাম 3/1 লাখ। তুমি বলে আমি করতে পারবো না, খাতায় আঁকতে পারবো না। কিন্তু খাতায় হয়তো আঁকতে পারবো না, কিন্তু তোমাকে আমি একটা মাঠের মতো খাতা দিলাম, বড় খাতা। তুমি 1 লাখ ভাগ করতে পারবে তো? সে 2 দিন লাগুক কি 3 দিন লাগুক, সম্ভব তো? তার মানে আমি 0 থেকে 1 অংশ, আর এই প্রত্যেকটাই তো মূলদ সংখ্যা, 1-এর 5, 2-এর 5, 3-এর 5, 4-এর 5, 5-এর 5, সবই মূলদ সংখ্যা। এটাও মূলদ সংখ্যা, 1-এর 1000, 2-এর 1000, 3-এর 1000। এটাকে আমি আবার 1 লাখও করতে পারি, 1-এর 1 লাখ, 2-এর 1 লাখ, 3-এর 1 লাখ। তার মানে আমি তোমাকে দুটো মূলদ সংখ্যা দেই, ধরো 2 বা 3, তাহলে 2 থেকে 3 এর মধ্যে আমি অসংখ্য সংখ্যা পাবো। 1 কোটি ভাগ করে 1-এর 1 কোটি নিলাম, 7-এর 1 কোটি নিলাম। তার মানে আমি যেহেতু, তাহলে ওর মধ্যে আমি অসংখ্য সংখ্যা তো পাবো। তাহলে যে কোনো দুটো মূলদ সংখ্যার মাঝখানে কটা মূলদ সংখ্যা আছে যদি আমি প্রশ্ন করি, তাহলে অসংখ্য মূলদ সংখ্যা আছে। ঠিক না ঠিক নয়? ঠিক আছে। বুঝতে পারলে তো কেন? তাহলে এটাই তার বলার অর্থ। লাস্ট লাইনটা দেখো, দুটো আলাদা মূলদ সংখ্যার মধ্যে কটা মূলদ সংখ্যা আছে, তাহলে একদম লাস্ট লাইন দেখো, লাস্ট লাইন। হ্যাঁ, দুটো আলাদা মূলদ সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা আছে। তাহলে কটা থাকবে? অসংখ্য। অসংখ্য মূলদ সংখ্যা। এবার তুমি বলবে এটা কেউ আরেকটা ভাবে দেখিয়েছে, এটা করে এক ছুটি, আর 1 মিনিট লাগবে, 1 মিনিট। ওদের 9-এ আছে সমতুল্য মূলদগুলো, সমতুল্য মূলদ সংখ্যা। এটা আমি বলে দিচ্ছি, দিয়ে চ্যাপ্টারটা শেষ করছি। এক তো আমি, তাহলে আমি এই যে সংখ্যাগুলো আলাদা আলাদা বললাম, সবগুলোকে তো একটা অংশের মধ্যে ভাগ করে দেখাতে পাচ্ছি। এবার একটা সংখ্যা আছে 2-এর 3। 2-এর 3 মানে কি? 1-এর থেকে ছোট, 3 ভাগের 2 ভাগ তো, তাহলে 0 নিলাম, 1 নিলাম, 3টা ভাগে ভাগ করলাম, এটা আমার 2-এর 3। এখানে আমি তিনটেই সংখ্যা পাবো, 1-এর 3, 2-এর 3, 3-এর 3। 2-এর 3 কে তো আমরা লিখতে পারি, যদি 2 দিয়ে গুণ করি আমি ওপর নিচে, 2 দিয়ে 2 দিয়ে, তোমার 2-এর 3 গুণিতক 1 সমান তো 2-এর 3। 2-এর 3 কে 1 দিয়ে গুণ করে 2-এর 3 তো পাবো। আবার 2/2 মানে তো 1, তাই এটা আমি পাবো কত? 4-এর 6। তাহলে এইটার সমানই কিন্তু এইটা, কাটাকাটি করলে 2-এর 3ই পাবো। কিন্তু সেক্ষেত্রে গ্রাফ করলে কি হবে? বাস এ আঁকলে 0 আর যদি 1 ধরি, তখন আমাকে 6 ভাগ করতে হবে, 1 2 3, 1 2 3 4 5 6, 6 ভাগের 4 ভাগ আমি এখানে পেলাম। যদি এটাকে আমি 3 দিয়ে গুণ করতাম, পেতাম কত? 6/9। তখন এইটুকু অংশকেই আমাকে 9 ভাগ করতে হতো, তার 6 ভাগ নিতাম। আমি তোমাকে এখন আলাদা আলাদা সংখ্যা দিয়ে দেখালাম যে 1 থেকে 0 থেকে 1 এর মধ্যে আমি 1 কোটিও টুকরো করতে পারি, 25 কোটিও টুকরো করতে পারি। ঠিক তেমন যদি আমি একটা সংখ্যাকে ধরি, এখানে 1-এর 1 দিয়ে গুণ করেছি, 2-এর 2 দিয়ে গুণ করতে পারি, 3-এর 3 কে দিয়ে গুণ করতে পারি, বা 2-এর 3 কে উপরে 25 কোটি দিয়েও গুণ করতে পারি, নিচেও 25 কোটি দিয়েও গুণ করতে পারি। তাহলে 25 দিনে 75 কোটি টুকরো করে তার 50 কোটি নেব, যার মানে কি কাটাকাটি করলে আমি 2-এর 3ই পাবো। মোট 3 ভাগ করে 2 ভাগই নেব, সেটা আমি বড় করে 3 ভাগ করে 2 ভাগ নিতে পারি, বা এটা মানে কি 75 কোটির 50 কোটি নেব, সেই 3 ভাগ করে 2 ভাগই নিলাম। তাহলে আমি যেভাবেই যাই না কেন, একটা সংখ্যাকে ধরে এগোই বা আলাদা আলাদা সংখ্যা ধরি, 2 আর 3 বা 0 থেকে 1 এর মধ্যেও আমি অসংখ্য মূলদ সংখ্যা পাবো, 1 থেকে 2 এর মধ্যেও আমি অসংখ্য সংখ্যা পাবো। বোঝা গেল? ও বেসিক্যালি এটাই বোঝাতে চাইছে যে দুটো মূলদ সংখ্যার মধ্যে অসংখ্য অসংখ্য মূলদ সংখ্যা পাবো।
কোনো পার্টিকুলার মূল সংখ্যা নির্দিষ্ট পাবো না। ঠিক আছে, তাহলে আমার 3 নম্বর অধ্যায় এখানে শেষ হলো।